নমস্কার, শুভ সন্ধ্যা। সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপনের ৮৬তম পর্বে আমরা আজকে উপনীত হয়েছি। উপস্থিত সকলকেই যথাযোগ্য সম্মান জানিয়ে, শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে অনুরোধ করব ওনার স্বাগত ভাষণের মাধ্যমে আজকের পর্বটি শুভ সূচনা করার জন্য। নমস্কার, ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়। নমস্কার, শুভ সন্ধ্যা। সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন পশ্চিমবাংলার ঝাড়গ্রাম জেলায় অবস্থিত সেবা ভারতী মহাবিদ্যালয়ের আলাপন নামক যে পরিবেশন করা হচ্ছিল তার ৮৬তম পর্ব আজকে। এই ৮৬তম পর্বে উপস্থিত বিভিন্ন মহাবিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ সবাইকেই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা উপস্থিত আছেন আমাদের ছাত্রছাত্রীরা, স্নেহের ছাত্রছাত্রীরা, যাদের জন্য এই আলাপনের এই অনুষ্ঠান, আলাপনের এই পর্ব, তাদেরকেও মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আলাপনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা পূর্ববর্তী বক্তা ছিলেন, যারা আলাপনকে সুসমৃদ্ধ করেছেন তাদের নিজস্ব জ্ঞান ভান্ডার দিয়ে এবং আলাপনকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যাদের চালিকা শক্তি ছিল, তাদেরকেও মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ হিসাবে স্বাগত জানাচ্ছি। আজকের এক বিশেষ দিনে আলাপনের সুবক্তা হিসাবে, ডিস্টিংগুইশ স্পিকার, রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত আছেন ডক্টর অনুপ মন্ডল মহাশয়, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, চন্দ্রপুর কলেজ, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। ওনাকেও মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনে উনি একটা বিশেষ টপিক পরিবেশন করবেন আমাদের সামনে, যার টপিক হলো স্পোর্টস ইনজুরি অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট। আমরা যারাই খেলাধুলার সাথে যুক্ত, তাদের ইনজুরি ছাড়া খেলাধুলা হয় না, এবং সঠিক ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে আজকে যিনি স্পিকার, আজকের যিনি রিসোর্স পার্সন, ওনার কাছ থেকে আজকে আমরা জেনে নেব। মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আরেকবার ওনাকে স্বাগত জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত না করে আলাপনে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ, যারা উপস্থিত হয়ে আলাপনকে সুসমৃদ্ধ করেছেন, সবাইকেই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার। নমস্কার, অসংখ্য ধন্যবাদ মহাশয়। অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়ের স্বাগত ভাষণের মাধ্যমে আমাদের আজকের শুভ সূচনা হয়ে গেল। আমি অনুরোধ করব আজকের মুখ্য আলোচককে ভিডিওটি অন করার জন্য। আজকের মুখ্য আলোচক ডক্টর অনুপ মন্ডল মহাশয়। আমরা সবাই জানি, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের কাছে পরিচয় করাতেই হয়। প্রথা অনুসারে আমি ওনার সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করব। ডক্টর মন্ডল মহাশয় বিগত 5 বছর ধরে অধ্যাপনা করে চলেছেন। এছাড়াও এর আগে উনি প্রায় 14 বছর স্কুলে শিক্ষকতা করেছেন। ওনার রিসার্চ এক বিশেষ জগৎ, যেখানে প্রায় ইন্টারন্যাশনাল 10খানা পাবলিকেশন আছে, এডিটেড বুক চ্যাপ্টার 5টি আছে, একটি বই এডিটর এবং আরেকটি জার্নাল এডিটর হিসাবে উনি পাবলিশ করেছেন। এছাড়াও ওনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক পাবলিকেশন এবং পার্টিসিপেশন উনি নিয়মিত করে চলেছেন, এবং আমাদের শারীর শিক্ষা জগৎকে এক অন্য জায়গায় নিয়ে গেছেন। উনি চন্দ্রপুর কলেজে ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বিগত 5 বছর ধরে অধ্যাপনা করে চলেছেন। ওনাকে আমাদের এই সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপনের ৮৬তম পর্বে পেয়ে আমরা খুবই গৌরবান্বিত। আজ
উনি যে বিষয়টির উপর আলোকপাত করবেন সেটি হলো স্পোর্টস ইনজুরি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। এই বিষয়টির উপর উনি দীর্ঘায়িতভাবে আলোকপাত করবেন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষারত ওনার আজকের যে মূল্যবান বক্তব্য সেখান থেকে কিছু শিখে নেওয়ার জন্য। স্যারকে আর বক্তব্য দীর্ঘায়িত না করে অনুরোধ করব আজকের বিষয় সম্পর্কে শুরু করার জন্য। নমস্কার স্যার। নমস্কার। ৮৬তম সান্ধ্যকালীন সভায় প্রথমেই অভিনন্দন জানাই সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে। ধন্যবাদ জানাই আলাপনের সমগ্র টিমকে তাদের এত সুন্দর অভূতপূর্ব এক আয়োজনের জন্য। নমস্কার জানাই উপস্থিত বয়োজ্যেষ্ঠ সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদের, যাদের জন্য বিশেষ করে আজকের অনুষ্ঠান। ভালোবাসা জানাই স্নেহের সকল ছাত্রছাত্রীদের। আজকে এক বিশেষ দিন, সবাই জানি আমরা শিশু দিবস। এই আমরা যাদের এখন একটু বড় বয়সে 18 ক্রস করেছি, কিন্তু আমাদের মনটা এখনো শৈশবে। আজকের দিনে এই শিশু দিবস হিসেবে আরেকবার তাদের জন্য অভিনন্দন। আমি চলে যাব শেয়ারিং এ। তারপরে আমার আজকের যে মূল বিষয় সেটা নিয়ে আলোকপাত করব। আমরা সবার কাছে পিপিটি পরিষ্কার আসছে তো? না স্যার, এখনো আসেনি। হ্যাঁ, সময় লাগবে, চলে আসবে। আপনি চেষ্টা ট্রাই করুন। আচ্ছা, হয়ে গেছে স্যার, হয়ে গেছে। আমি স্পোর্টস ইনজুরি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট অ্যান্ড ওভারভিউ এই টপিকসে আলোচনা করব। প্রথমেই এই আলোচনার আগে কয়েকটা লাইন বলি। ওয়ার্ডসওয়ার্থ তার একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন, সরো, লস অ্যান্ড পেইন দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মেবি অ্যাগেইন। আবার বলছি, সরো, লস অ্যান্ড পেইন দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মেবি অ্যাগেইন। সম্ভবত খেলোয়াড়দের উদ্দেশ্য করে ইনি কথাটা লিখেছিলেন, যদিও এই কবিতার যা উৎস সেটা পার্সপেক্টিভ বা তার বর্ণনা বা উদ্দেশ্য অন্য। কিন্তু আমরা যদি একজন খেলোয়াড়ের জীবনকে দেখি, তাহলে তার জীবনে সত্যি প্রচুর কষ্ট, প্রচুর বেদনা, প্রচুর জয়, পরাজয়, জয় থেকে তার পরাজয় অনেক বেশি এবং অনেক কষ্ট। আজকে সেই কষ্ট কিভাবে হয়, কোথায় কোথায় কিভাবে তারা ইনজিওর্ড হয়, এই নিয়ে আলোচনা করব। অন্যভাবে বলা যায় যে উই ক্যান সি দেয়ার গেইন, উই ক্যান সি দেয়ার পেইন, we can see their award and reward, we can't see their hard work. আমি ইনজুরি ম্যানেজমেন্ট বলতে গেলে এর মাদার যে জায়গাটা স্পোর্টস মেডিসিন, এটা নিয়ে একটুখানি বলতেই হয়। যদি বলি যে স্পোর্টস এর একটি নিজস্ব হিস্ট্রি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কালচার আছে, কাস্টমস আছে, একই রকম ভাবে মেডিসিন এরও একটি নির্দিষ্ট হিস্ট্রি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কাস্টমস আছে, কালচার আছে, প্রসিডিওর আছে। যদিও এই দুটো শব্দ স্পোর্টস এবং মেডিসিন যখন একসঙ্গে জড়িয়ে যায়, একটি নতুন বিষয়ের সূচনা হয়, তার নাম স্পোর্টস মেডিসিন। এই স্পোর্টস এবং মেডিসিন এই দুজনই একসঙ্গে গিয়ে একটা যে নতুন জিনিস সৃষ্টি হয়, সেগুলি অনেক কিছু বিষয়, মানে ফিজিক্যাল এডুকেশনে আমরা জানি এখন প্রায় 26-27টা বিষয় নিয়ে ফিজিক্যাল এডুকেশন তৈরি হয়েছে। তাদের মধ্যেই বিভিন্ন বিষয়গুলি এই স্পোর্টস মেডিসিনকে এনহ্যান্স করেছে বা এর ডাইমেনশনকে আরো বাড়িয়েছে। Sports medicine may be defined as a science of human body in motion. When in motion, different systems of the body are in stress of greater activity than normal. It involves greater turnover of energy. এই যে ডেফিনেশনটা আমি বললাম, এটি আমার এখানে অনেকে আছেন তাদের ডাইরেক্ট স্টুডেন্ট, আমাদের অলোক কুমার ব্যানার্জি স্যারের। স্যার 1987 এই ডেফিনেশনটা দিয়েছিলেন। আরেকবার পড়ে শোনাই। Sports medicine may be defined as a science of human body in motion.
When in motion, different systems of body are in states of greater activity than normal. It involves greater turnover of energy. একটু আগে যেটা বলেছিলাম যে স্পোর্টস মেডিসিন অনেকগুলি বিষয় নিয়ে এখন তৈরি হচ্ছে, তার মধ্যে স্পোর্টস অ্যানাটমি, স্পোর্টস ফিজিওলজি, স্পোর্টস ট্রমাটোলজি, স্পোর্টস ফিলোসফি, স্পোর্টস সোসিওলজি, স্পোর্টস মেথোডোলজি, বায়োমেকানিক্স, ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস ফর উমেন, ড্রাগস অ্যান্ড ডোপস, নিউট্রিশন অ্যান্ড ডায়েট, বায়োকেমিস্ট্রি, স্পোর্টস ফিজিওলজি and massage, high altitude and underwater sports, sports for disabled and handicapped, rehabilitation, public health and sports medicine, environment and sports medicine. এতগুলি বিষয় মিলে স্পোর্টস মেডিসিন। ফলে স্পোর্টস মেডিসিন একটি ভাস্ট এরিয়া। তার মধ্যে থেকে আমি একটা পোর্শন তুলে নিয়েছি, সেটা হচ্ছে স্পোর্টস ইনজুরি। আমরা যারা খেলাধুলা করি ছোটখাটো, আমরা ছোটখাটো ইনজুরি, আমাদের ইনজুরি মানে আমরা ইনজিওর্ড হই। কিন্তু গবেষণায় দেখা গেছে যে লেভেল অফ অ্যাচিভমেন্ট যত বেশি হয়েছে, নেচার অফ ইনজুরি, রিপিটেশন অফ ইনজুরি তত বেশি হয়েছে। উদাহরণ হিসেবে যদি বলি, কোনো ফুটবল যদি ধরি, আমি ফুটবলের স্টেট লেভেলের, যদি শুধু স্টেট লেভেলের যে সমস্ত প্লেয়ারদের, তাদের যদি আমি 100 জনের মধ্যে ইনজুরি নিই, মানে 100 জন ইনজিওর্ড প্লেয়ারকে, আমি হয়তো 500 জনকে খোঁজ করেছি, তার মধ্যে 100 জন ইনজুরি পেয়েছি, অথবা 300 জনের ইনজুরি পেয়েছি, তাদের মধ্যে যত মানে সিভিয়ারিটি অফ ইনজুরি আর হচ্ছে রিপিটেশন অফ ইনজুরি, বারবার বিভিন্ন জায়গায় ইনজুরি হয়েছে, তার থেকে যদি আমি একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের ইনজুরি খুঁজি সেম এজে, যদি সিনিয়র লেভেল ধরি, তাহলে দেখবো তাদের ইনজুরি মানে ইনজুরির সিভিয়ারিটি বা ব্যাপকতা অনেক বেশি। এবং তারা শুধু একবার কারো রিবের হাড় ভেঙেছে তা নয়, তার সিনবোন চোট পেয়েছে, তার লিগামেন্টে চোট পেয়েছে, এরকম বিভিন্ন রকম ইনজুরি আমি বিভিন্ন সময় খুঁজে পেয়ে, আমি নিজেই খুঁজে পেয়েছি, কারণ আমি এটা নিয়ে গবেষণা করেছি। স্পোর্টস একটি বড় বিষয় স্পোর্টস ইনজুরি। স্পোর্টস ইনজুরি ইজ এ ভেরি লার্জ পার্ট অফ দ্য ডিসিপ্লিন অফ স্পোর্টস মেডিসিন। এই কথাগুলো আমি একটু আগে বলে এসেছি। একটা স্পোর্টস ইনজুরি ডেফিনেশন which is the accepted and widely sports injury is one of the given by Morris 1984. According to him, in most cases, an athletic injury is defined as some physical damage or insult to the body that occurs during athletic participation or competition, causing during the athletic participation or competition, causing a resultant loss of capacity or impairing. ক্লাসিফিকেশন অফ স্পোর্টস ইনজুরি। তার আগে একটু বলে নিই যে আমরা অনেকেই জানি না যে পৃথিবী জুড়ে প্রায় 8,000 রকমের গেমস অ্যান্ড স্পোর্টস আছে। এই 8,000 রকমের গেমস অ্যান্ড স্পোর্টসকে বিভিন্ন স্পোর্টস মেডিসিনিস্ট বা স্পোর্টস পার্সোনেলস তারা বিভিন্ন গ্রুপে ভাগ করেছে। তার মধ্যে বাই স্পোর্টস, যেমন ফুটবল, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ভলিবল এটসেট্রা। বাই পার্টিসিপেন্ট গ্রুপ, যেমন উমেন, মেন, ইয়থ, চিলড্রেন এটসেট্রা। বাই নেচার অফ ইনজুরি, যেমন ক্রনিক ইনজুরি, মানে ক্রনিক ট্রমাটিক ইনজুরি অ্যান্ড অ্যাকুট ইনজুরি, অ্যাকুট ট্রমাটিক ইনজুরি অ্যান্ড ক্রনিক ইনজুরি। সফট টিস্যু অ্যান্ড হার্ড টিস্যু ইনজুরি। বাই অ্যানাটমিক্যাল লোকেশন, যেমন শোল্ডার, নি, রিস্ট, অ্যাঙ্কেল ইত্যাদি। অ্যাকর্ডিং টু নেচার অফ গেমস, টিম গেমস অর ইন্ডিভিজুয়াল গেমস। স্পেসিফিক রিজনস ফর ইনজুরি, এটা আমাদের যারা খেলাধুলা এখন যুক্ত তাদের বিশেষ করে জানা দরকার যে আমরা কেন ইনজিওর্ড হই। অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটা বিশেষ কারণ হচ্ছে আমরা যখন আমাদের যে লেভেলে রয়েছি সেটাকে এক্সিলেন্সের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, আরো বেশি ভালো করার চেষ্টা করি, যতটা জোরে দৌড়তে পারি তার থেকে বেশি দৌড়ানোর চেষ্টা করি। অ্যাথলিটস স্ট্রাইভ ফর এক্সিলেন্স ইন স্পোর্টস। ফিজিক্যাল কন্ট্যাক্ট ইন স্পোর্টস, বেশ কিছু কন্ট্যাক্ট মানে বডি কন্ট্যাক্ট গেম রয়েছে, সেই বডি কন্ট্যাক্ট গেমে ইনজুরি প্রবণতা বৃদ্ধি পায়। ইমপ্রপার ইকুইপমেন্টস আর অ্যাপারেটাস, ইকুইপমেন্টস মাঠ বলতে পারি, যে কোনো ইকুইপমেন্টস বলতে যে আমাদের যে খেলার সরঞ্জাম বলি সেই সমস্ত জিনিসপত্র। আনপ্রিপেয়ার্ড পার্টিসিপেশন,
এই আনপ্রিপেয়ার্ড পার্টিসিপেশনের মধ্যে অনেক কিছু জিনিস পড়ে। তার মধ্যে প্রপার ওয়ার্ম আপ একটি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, একটি বিষয়। প্রপার ওয়ার্ম আপ, প্রপার স্ট্রেচিং, প্রপার নিউট্রিশন, প্রপার স্পোর্টস ট্রেনিং, এই জন্য আনপ্রিপেয়ার্ড পার্টিসিপেশন, পোর কোচিং, inadequate সেফটি প্রিকশন, ওভার ট্রেনিং, পুয়ার টেকনিক, এই বিষয়গুলি হচ্ছে আমরা যখন ওভারলুক করি, মানে আমরা এড়িয়ে যাই বা ঠিকঠাক করে এগুলো না করি, তখন আমাদের ইনজুরি সবচেয়ে বেশি হয়। সরাসরি চলে আসে টাইপস অফ স্পোর্টস ইনজুরি। স্পোর্টস ইনজুরিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকিউট ট্রমাটিক ইনজুরি, ওভার ইউজ, আর ক্রনিক ইনজুরি। এখানে শুধু নামগুলি আমি পড়ে যাব, কারণ কি এগুলি পরবর্তী সময়ে আর একটু ডিটেলসে দেয়া আছে, সেখানটা গিয়ে কি সেটা পড়বো। অ্যাকিউট ট্রমাটিক ইনজুরির মধ্যে স্ট্রেন, স্প্রেন, ব্রুইশ অর মাসেল কন্টিউশন, ফ্র্যাকচার, ডিসলোকেশন, ল্যাসারেশন, অ্যাচিলিস টেন্ডন। ওভারইউজ আর ক্রনিক ইনজুরি, শিন স্প্লিন্ট, টেনিস এলবো, স্ট্রেস ফ্র্যাকচার, টেন্ডোনাইটিস, বার্সাইটিস। এবারে ডিটেলসে আসি। আমরা যখন ট্রেনিং করি, যা আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা এখন জিম করে বা যখন স্পোর্টস ট্রেনিং করি, আমাদেরকে ট্রেনার এক্স্যাক্টলি কি করছি সেটা বলেন না। আমি এই এই এক্সারসাইজটা করছি কোন মাসেলটা স্ট্রেংথেনের জন্য, কোনটার ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য, কোন 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 লিগামেন্ট বা কোন মাসেলের আমি রেঞ্জ অফ মোশন বাড়ানোর জন্য, সেগুলি বলেন না। এটা হয়তো তাদের স্ট্র্যাটেজিক কোনো একটা বিষয়। কেন বলেন না? যদি সায়েন্সটা প্রত্যেক স্টুডেন্টকে ঠিকঠাক করে জানানো যায় যে এটি এই, খুব বেশি মাসেলের নাম জানার দরকার নেই। কিছু অ্যানাটমিক্যাল নাম, কিছু বিগ মাসেল যেগুলি সবচেয়ে বেশি আমাদের খেলাধুলার ক্ষেত্রে প্রয়োজন, সেগুলি জানলেই হয়। তাহলে আমাদের যে ইনজুরিগুলি, আমরা যদি সেটাকে প্রিভেন্ট করার জন্য মানে প্রিকশন নিই, মানে সেই মাসেলগুলিকে স্ট্রেংথেন করি, তাহলে কিন্তু আমাদের ইনজুরি অনেক কম হবে। চলে আসি টাইপসে। স্ট্রেন কাকে বলে? A strain is an injury to either a muscle or a tendon, the tissue that connect muscles to bone. Depending on the severity of injury, a strain may be a simple overstretch of the muscle or tendon, or it can result in an partial or complete tear. An example of strain is calf muscle strain. Calf muscle কে আমরা শুধু calf muscle জানি, কিন্তু calf muscle যে তিনটে বড় মাসেল রয়েছে, আমাদের গ্যাস্ট্রোকনিমিয়াস, সোলিয়াস, আর তার নিচে যে বড় টেন্ডন সেটা হচ্ছে অ্যাচিলিস টেন্ডন। এই গ্যাস্ট্রোকনিমিয়াস আর সোলিয়াস আমরা যখন কাপ মাসেলের স্ট্রেনথেন যদি এক্সারসাইজ করি, সেটা যদি প্রপার এক্সারসাইজ না হয়, তাহলে মাসেল স্ট্রেন হতে পারে। স্প্রেইন আমরা সোজা ভাষায় মুচকে যাওয়া বলি। অ্যান্ড স্প্রেইন ইজ অ্যান ইনজুরি টু আ লিগামেন্ট, দ্য টাফ ফাইবার টিস্যু দ্যাট কানেক্ট বোনস টু আদার বোন। লিগামেন্ট ইনজুরিজ ইনভলভ আ স্ট্রেচিং অর আ টিয়ারিং of this tissue. An example of a strain is ankle sprain. তো ছবিতেই পরিষ্কার দেখা যাচ্ছে যে পাটার পাশের দিকে যদি মুচকে যায়, বিশেষ করে দৌড়তে গিয়ে আনইভেন সারফেসে যখন পা পড়ে, তখন এই ধরনের ইনজুরি, বা কোনো ইকুইপমেন্টস এর উপরে খেলতে গিয়ে ফুটবলের উপর পা পড়ে গেলে, কোনোভাবে কোনো পাশে একটা ইকুইপমেন্টস রাখা রয়েছে তার উপর পা পড়ে গেলে আমাদের অ্যাঙ্কেল স্প্রেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রুইস অর মাসেল কন্টিউশন। কন্টিউশন হচ্ছে জোরে কারো কিছুর সঙ্গে ধাক্কা লাগলে যে ধরনের ঘটনা ঘটে, ভেতরে রক্ত জমে যায়। এই ধরনের ইনজুরি আমরা সাধারণত বেশি ফেস করি। বিভিন্ন রকম, বিশেষ করে বডি কন্ট্যাক্ট গেম না হয়েও যদি ইন্ডিভিজুয়াল গেমস হয়, সেক্ষেত্রে যদি কোনো বস্তুর সঙ্গে আমাদের জোরে ধাক্কা লাগে, তাহলে আমাদের বার্সাইটিস হয়। A bruise or muscle contusion can result from an fall or from contact with the hard surface. কোথাও পড়ে গিয়ে মাটির মধ্যে কোনো একটা কিছুর সঙ্গে ধাক্কা লেগে, গোল পোস্টের সঙ্গে গিয়ে জোরে ধাক্কা লাগলো কোনো একটা পোর্শনে। A piece of equipment or another player while participating in sports. A bruise resultant when muscle fiber and connective tissue are crushed. চেপটে যাওয়া, থেতলে যাওয়া। torn blood vessels, ভেতরের যে রক্ত জালিকাগুলো রয়েছে সেগুলি ছিঁড়ে যায়। may cause bluish appearance, নীলচে হয়ে যায়।
আমাদের এটা মানে শুধুমাত্র স্পোর্টস ফিল্ডে নয়, ট্রেনে বাসে উঠতে গিয়ে করে মানে ট্রেনের সঙ্গে বা কোনো লোকের জুতোর তলা চাপা পড়ে গেলে আঙুলটা নীল হয়ে যায়, সেই ধরনের ঘটনা আছে। মোস্ট ভার্সেস আর মাইনর, বেশিরভাগ ব্রুইজটাই মাইনর, বাট সাম ক্যান কজেস মোর এক্সটেন্সিভ ড্যামেজ অ্যান্ড কমপ্লিকেশন। আমরা দুটো ছবি দেখে বুঝতে পারছি, বাঁদিকে পায়ে জোরে লেগেছে, খুব একটা অসুবিধার কিছু নেই, পরের দিকে আসবো, ম্যানেজমেন্ট করলে ঠিক হয়ে যায়, কিন্তু ডান দিকে যে লোকটার চোখে যেভাবে লেগেছে সেটি সিভিয়ার, মানে মারাত্মক। স্যার, একটু ইন্টারাপ্ট করছি, আপনার আওয়াজটা মাঝে মাঝে একটা এক্সট্রা সাউন্ড আসছে মনে হয় স্পিকারের জন্য। ওই একটু কর্ডটা একটু দেখে নেবেন, কর্ডের গোড়াটা একবার কথা বলুন তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, ফাইন ফাইন, ঠিক আছে, তাহলে কর্ডের জন্য কিছুটা হচ্ছিল স্যার। Fracture। ঠিক আছে, এবার চলে আসি স্যার, আবার করছি। হ্যাঁ, ওই জায়গাটাতে করছে। ঠিক ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। মাইক্রোফোনের কানেকশনের হ্যাঁ, আচ্ছা, ফ্র্যাকচার বলতে জেনারেলি বোন ফ্র্যাকচারই বলি আমরা। অনেক সময় আমি এখানে শুধু পায়ের বোন দেখেছি, এরকম হাতের বোন, স্কাল, বিভিন্ন কিছু ফ্র্যাকচার হতে পারে। ফ্র্যাকচার হচ্ছে অস্থিভঙ্গ বাংলা যাকে বলে। কমনলি রেফার টু আ ব্রোকেন বোন। ফ্র্যাকচার আর আ fairly common sports injury caused by a one time injury to the bone। একবার শুধু যে আমি যেটু একটু আগে বলছিলাম, যে আমরা দেখতে পাচ্ছি একবার ইনজুরি, শুধুমাত্র অনেক প্লেয়ারে এরকম ইনজুরি শুধু একবারই হয় না। এটা হচ্ছে ওয়ান টাইম ইনজুরি, বলেছে একবার জোরে ধাক্কা লেগে ভেঙে গেছে। এতে বিভিন্ন টাইপের এই ফ্র্যাকচারও বিভিন্ন টাইপের আছে, আমি ডিটেলসে যাইনি, এখানে শুধু ফ্র্যাকচারটা দেখিয়েছি। তার মধ্যে গ্রিন স্টিক আছে, বাচ্চাদের যেহেতু হাড় নরম থাকে, ওদের হাড় খুব সহজে ভাঙে না, থেতলে যায়, সেই ধরনের জিনিসগুলিও আছে। আমি এখানটা বলেছি কমনলি refer to as a broken bone. Fractures are fairly common sports injury caused by a one-time injury to the bone. Small crack, a complete break will occur with an acute fracture. Most are classified as এখানটা বলেছি একটা অবলিক, একবার কোনাকুনি যখন ভেঙে যায়, কমিউনিটি যখন কিছু হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে কোনো মাংসের মধ্যে ঢুকে যায়, স্পাইনাল একই হাড় দু তিনবার ভাবে ভেঙে যায়, আর কম্পাউন্ড পুরো হাড় একটা হাড় থেকে পুরো আরেকটা হাড় সরে যায়, এটা হচ্ছে ফ্র্যাকচার। ল্যাসারেশন, তার সঙ্গে খেলতে গিয়ে জিভ কেটে যাওয়া, শার্প কাট সোজা ভাষায়। আর ল্যাসারেশন ইজ অলসো অ্যান ওপেন wound and is more likely to be caused by a sharp object. Skin and underlying tissue are likely to be damaged. This is treated by controlling bleeding, cleansing the wound with sterile solution। যে কাটাটা আমরা যেটা আমরা মানে সচরাচর করে থাকি, এই ধরনের জিভ কেটে গেলে সেটা বেশ মারাত্মক, সেটাকে বিয়ে করে। কিন্তু বাইরে যখন কেটে যায়, আমরা সাধারণত যে ধরনের প্রিকশন গুলো নিই, পরিষ্কার কিছু একটা দিয়ে জায়গাটা পরিষ্কার করা, বড় কিছু হলে স্টিচ লাগলে এর পরবর্তী স্টেপ আমরা যখন স্পোর্টস ম্যানেজমেন্টের দিকে যাব তখন জানবো যে এর পরের স্টেপই হচ্ছে ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া, মানে স্পেশাল স্পোর্টস মেডিসিনের লোকের কাছে পাঠিয়ে দেওয়া, বা এই ধরনের ক্ষেত্রে স্পোর্টস মেডিসিন জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলেও সমস্যা খানিকটা সমাধান হতে পারে। অ্যাচিলিস টেন্ডনাইটিস, হঠাৎ করে পায়ের পাতা যদি নিচের দিকে অনেকটা বেশি জোরে চলে যায় অথবা অনেকটা উপর দিকে চলে যায়, যাকে বলছে ডরসিফ্লেকশন অর প্ল্যান্টার ফ্লেকশন, এই ধরনের ক্ষেত্রে অ্যাচিলিস টেন্ডন আমরা প্রথমেই দেখেছিলাম যে কাপ মাসেলের সঙ্গে যে বড় টেন্ডনে থাকে সেটি প্রচন্ডভাবে ইনজিউর্ড হয়, তখন পাটা ফুলে বাঁদিকের পাটার অবস্থা, আর ডান দিকের পাটা হচ্ছে নর্মাল, বাঁদিকের পাটা হচ্ছে এরকম ভাবে ফুলে যায়। অ্যাচিলিস টেন্ডন is the most commonly injured tendon. Rupture can occur while performing actions requiring explosive acceleration, such as pushing off or jumping. হঠাৎ করে জাম্প করতে গিয়ে মানে প্রচন্ড জোরে স্ট্রেস পড়ে গেল, কারণ টয়ের উপর ভর দিয়ে যখন জাম্পটা হয়, এখানে বলা হচ্ছে সাডেন plantar flexion or dorsiflexion of the ankle, or by forced dorsiflexion of the ankle outside its normal range of motion। যতটা যেতে পারে তার থেকে পায়ের যে কোনো জয়েন্টস এর একটা রেঞ্জ অফ মোশন আছে, সেটা যখন তার থেকে বেশি হয়ে যায়, বিশেষ করে পায়ের গোড়ালির দিকটা, তখন অ্যাচিলিস টেন্ডনাইটিস ঘটনা ঘটে। এবার চলে এসেছি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, ওইটা কি অ্যাকিলিস টেন্ডন নাকি টেন্ডেনিটিস? ইনজুরিটা কি
টেন্ডানাইটিস। হ্যাঁ টেন্ডানে, হ্যাঁ টেন্ডানে ইনজুরি হয়, নামটা হচ্ছে মানে টেন্ডানাইটিস। যেটা ইনফ্লেমেশন হয়। হ্যাঁ ইনফ্লামেশন, ঠিক আছে। সিন স্প্লিন্টস, বিশেষ করে এই যে এই ধরনের ইনজুরি লং রানারদের ক্ষেত্রে বেশি দেখা যায়। যারা দীর্ঘদিন ধরে রান করে তাদের শিন স্প্লিন্ট ঘটে টিবিয়াতে। শিন স্প্লিন্ট ইজ ওয়েন পেইন অ্যালং দ্য শিন বোন, দ্যাট ইজ টিবিয়া। আমরা জানি আমাদের এখানটা দুটো বোন রয়েছে, একটা টিবিয়া একটা টিবিউলা। টিবিয়াতে যখন অনেকদিন ধরে পেইন হয়, দিস পেইন ইজ ইউজুয়ালি অ্যাট দ্য ফ্রন্ট আউটসাইড পার্ট অফ দ্য লোয়ার লেগ, বাট ক্যান অলসো অকার ইন দ্য ফুট অ্যান্ড অ্যাঙ্কেল, এটাকে অ্যান্টেরিয়র শিন স্প্লিন্টস বলে। or where the bone meets the cup muscle at the inner edge of the bone, এটাকে মেডিকান শিন স্প্লিট বলে। শিন স্প্লিটস আর কমন উইথ রানার্স and even more so when the runner runs a hard surface. Falling to warm, যেটা ওয়ার্ম আগে বলেছি, falling to warm up or stretch, improper running technique, রানিং বাকিটা করার দরকার নেই। Tennis elbow, the tennis elbow is an overuse injury, is caused by repeated connection of the forearm muscle that we use to strengthen and raise your hand and wrist. যখন হাত বারবার টেনিস প্লেয়ারদের থেকে এসছে, আমরা সচিন তেন্ডুলকর একবার শুনেছিলাম টেনিস এলবো হচ্ছে, কারণ এই একই ব্যাপার, ব্যাটের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের জন্য এই মাসেলগুলো রাপচার হয়ে যায়। বোন আর টেন্ডনের ছবি থেকে বোঝা যাচ্ছে টিয়ার ইন টেন্ডন, সেই সময় এই ধরনের ইনজুরি আসে। ইনজুরিটা আসতেও যেরকম সময় লাগে, এটি সারাতেও সেরকম বেশ খানিকটা অনেকটা সময় লাগে। স্ট্রেস ফ্র্যাকচার সোজা বোঝা যাচ্ছে যে নামটার মধ্যে স্ট্রেস, যখন মাসেল এর যে স্ট্রেসটা নেওয়ার কথা ছিল, সেই মাসেল যখন স্ট্রেস নিতে পারে না, সেই স্ট্রেসটা যখন বোনের উপর ছেড়ে দেয়, আমাদের গোটা শরীরের স্ট্রেস মানে ওয়েটটা পায়ের উপরে গিয়ে এবং সবচেয়ে বেশি পায়ের পাতার উপরে গিয়ে পড়ে। সেই বডি পায়ের পাতার দিকে মাসলগুলি যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে কোনো কারণে দুর্বল হয়ে যেতে থাকে, তখন সেই বডি ওয়েটটা ডিস্ট্রিবিউট করে দেয় বোনে, আর তখনই এই স্ট্রেস ফ্র্যাকচার দেখা যায়। আর স্ট্রেস ফ্র্যাকচার ইজ অ্যান ওভারইউজ ইনজুরি, it occurs when muscles become fatigued and are unable to absorb added shock. Eventually, the fatigued muscles transfer the overload of stress to the bone, causing the teeny crack called by যে অনেকগুলি কার্পেল মেটাকার্পেল ফ্যালেঞ্জেস আমরা জানি এখানে, যে তাহলে কার্পেল এটা মেটাকার্পেলে অনেকগুলি বোন থাকে, এখানে ছোট বোন, ক্র্যাকটাও ছোট হয়। এই ধরনের ইনজুরিকে স্ট্রেস ফ্র্যাকচার বলে। টেন্ডনাইটিস আগে বলেছি, সেটাই আরেকবার, ওটা যেহেতু বাসা, এটা খুব কমন ইনজুরি নয়। বিভিন্ন মাসেলের সঙ্গে বোনের বা লিগামেন্টের সঙ্গে বোনের যদি বারবার ঘষা লাগতে শুরু করে, তখন সেখান থেকে ফ্লুইড সিক্রেট করে, দিয়ে স্কিনটার বাইরেটা পুরো রেডিশ হয়ে যায়, গিয়ে সেখানটায় অনেকটা ফুলে যায়। দুটোতেই একটা দুটো কুনুয়ের ভার্সাটিলিটি দেখানোর চেষ্টা করেছি, আর একটা হাঁটু। A bursa is a sac filled with fluid that is located between a bone and the tendon or muscle. A bursa allows the tendon to slide smoothly over the bone. Repeated small stress and overstress causes the bursa in the shoulder, elbow, hip, knee or ankle. প্রচন্ড ইরিটেশন হয়। এবার আসি দুটো, একটা বডি কন্ট্যাক্ট গেমে, সেমি কন্ট্যাক্ট গেম যদিও ফুটবল, আর একটা নন কন্ট্যাক্ট মানে হচ্ছে স্পোর্টসে আসে, মানে রানিং ইভেন্টে। ফুটবলের ক্ষেত্রে যে ধরনের ইনজুরিগুলি সচরাচর ঘটে থাকে, সে হচ্ছে স্প্রেইন অ্যান্ড স্ট্রেইন, ফ্র্যাকচার, টাফ টো, অ্যাচিলিস টেন্ডনাইটিস,
ankle sprain, ACL tear, torn cartilage, hip pointer, concussion, spine injury, groin pulled, calf muscle pulled, and muscle cramp. The common injury athlete, hip and thigh injury, knee injury, leg injury, ankle injury, foot injury, thigh injury, trunk injury, blister, এই ধরনের ইঞ্জুরিগুলি জেনারেলি নন কন্ট্যাক্ট বা ইন্ডিভিজুয়াল গেমে, বিশেষ করে রানিং ইভেন্ট, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, এতে এই ইঞ্জুরিগুলি সবচেয়ে বেশি দেখা যায়। চলে আসবো স্পোর্টস ইঞ্জুরি যেটা হলো সেটা ম্যানেজমেন্টে। স্পোর্টস ইঞ্জুরি ম্যানেজমেন্ট আর ফার্স্ট এড কিন্তু দুটো আলাদা জিনিস। ফার্স্ট এড জেনারেলি আমরা আমাদের স্পোর্টস ফিল্ডেও যে ইঞ্জুরিগুলি হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট এডের কিছু প্রিন্সিপাল মেনে চলি, কিন্তু ফার্স্ট এড এর ক্ষেত্রে আমাদের স্পোর্টস ফিল্ডের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে দুর্ঘটনাগুলি ঘটে সেগুলি ম্যানেজমেন্ট আছে ফার্স্ট এড ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। কারণ স্পোর্টস ইঞ্জুরির ক্ষেত্রে জলে ডোবা, সাপে কাটা, গলাদড়ি এই জিনিসগুলি আসে না। বাকি যে কিছু ইঞ্জুরি আছে সেগুলি প্রায় কিছু কমন স্পোর্টস ফিল্ডে ঘটে থাকে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, বাইকে যে ধরনের অ্যাক্সিডেন্টগুলি ঘটে থাকে কিছু অ্যাক্সিডেন্টের মধ্যে সিমিলারিটি রয়েছে। তো আমরা যেহেতু স্পোর্টস ইঞ্জুরি নিয়ে কথা বলছি তাই আমরা চলে আসবো স্পোর্টস ইঞ্জুরি ম্যানেজমেন্ট। ইঞ্জুরি যে সবসময় যে সিভিয়ার ইঞ্জুরি হবে তার কোনো মানে নেই। বেশ কিছু ইঞ্জুরি আছে যেগুলি মাইনর ইঞ্জুরি। যখন সিভিয়ার ইঞ্জুরি আসে সেগুলিকে কিন্তু আমাদের স্পেশালাইজড ইয়ে ছাড়া আমরা সচরাচর সাধারণ মানুষ সেটাকে ম্যানেজ করতে যাই না। কিন্তু আমরা যেগুলি ফর মাইনর ইঞ্জুরিজ আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার উইল লাইকলি রেকমেন্ডেড, আমাদের যেগুলি বলে সে হচ্ছে PRICE। এটা এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড প্রোটোকল, যার মধ্যে PRIC, P ফর প্রোটেক্ট, R ফর রেস্ট, আগে RIC রাইস বলা হতো, এখন সেটাকে আরেকটু মডিফাই করে প্রাইস বলা হচ্ছে। প্রাইস ফর প্রোটেক্ট, P for protect, R for rest, I for ice, C for compression, and E for elevation. এগুলি দিয়ে মোটামুটি সোয়েলিং একটা লিমিটেড জায়গা পর্যন্ত আমরা আমাদের যে ইঞ্জুরি গুলি হয় সেগুলিকে আমরা ম্যানেজ করতে পারি। কিন্তু এছাড়া যদি সিভিয়ার ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলি মানে কেউ মানে এই জিনিসগুলি করা হয়তো অনেক সময় সুযোগই থাকে না। আমরা সবার আগে তাকে হসপিটালাইজ করার চেষ্টা করি, তারপর বাকিটা আমরা যতটা পারি ম্যানেজ করার চেষ্টা করি। স্যার এখন অনেক বইতে এখন প্রাইসেসও দিচ্ছে, এস অ্যাড করেছে, এস ফর সাপোর্টটাও দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা শুধু এখানে নয়, আমরা যখন ইয়েতে যাব সেখানেও এস আরেকটা নতুন করে যোগ হচ্ছে। যে প্রোটেক্ট, ডান দিকে ছবিটা দিয়ে আমি খানিকটা বোঝানোর চেষ্টা করেছি। প্রোটেক্ট ফর ফার্দার ইনজুরি, মানে আমি একটা জায়গায় ইনজুর্ড হয়েছি, আমি সেখান থেকে আমাকে একটা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যাতে সেকেন্ড টাইম ইনজুরি না হয়, সেটা হচ্ছে প্রোটেক্ট। প্রোটেকশন মিনস টু প্রিভেন্ট ফার্দার ইনজুরি। ফর এক্সাম্পল, an injured leg or foot may be protected by limiting or avoiding weight bearing through the use of crushes। দেখে বাংলায় বলে দিয়েছি যে সোজা হিসেবে হচ্ছে আমাকে যেখানে ইনজুরি হয়েছে যেন ফার্দার অন্য কোনো জায়গাতে বা সেই জায়গাতেই সেকেন্ড টাইম ইনজুরি না আসে, সেটাকে প্রোটেক্ট করাকে বলছে P ফর প্রোটেক্ট। রেস্ট, আমরা সবাই জানি যখন ইনজুরি হয় তাকে আর সেকেন্ড কিছুই করতে দেওয়া উচিত নয়। মানে একবার ইনজুরি এসে মানে তাকে সেকেন্ড যেতে পায়ে ইনজুরি এসে সে হাত দিয়ে কিছু করবে সেটাও না করা উচিত, কারণ পায়ের বেশ কিছু স্ট্রেংথ তাকে, হাতের কিছু স্ট্রেংথ তাকে পাওয়া দিতে হবে। পেইন ইজ ইউর বডি ইজ ওয়েজ টু টেলিং ইউ দ্যাট টু রেস্ট। ইনজুরি হয়েছে মানে ব্যথা হয়েছে মানে হচ্ছে আমাকে শরীর বলছে তুমি রেস্টে যাও। সেটা হালকা ইনজুরি হতে পারে এবং সেটা বড় ইনজুরি হতে পারে। ফার্স্ট হচ্ছে প্রোটেকশনের পরেই রেস্ট, রেস্টের পর আইস। আমরা এই জিনিসগুলি প্রায় সবাই জানি। আইস ইজ এ গ্রেট পেইন রিলিভার। আমরা নিয়মগুলি মোটামুটি প্রায় যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত সবাই জেনে গেছি যে ২-৩ ঘন্টা বা ৩-৪ ঘন্টা অন্তর ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত আইস প্যাক ডাইরেক্ট ইউজ করা হয় না। পরের দিকে আমি যখন আসবো তখন ইয়ে করবো যে আইস ব্যাগ বা এমনি আইস, সেটা প্লাস্টিকের মধ্যে নিয়ে কোনো একটা টাওয়েল যেখানে ইনজুরি হচ্ছে সেখানে দিয়ে তার উপর রাব করা বা চেপে ধরে রাখা হচ্ছে আইস। কম্প্রেশন, জায়গাটাকে সোয়েলিং যাতে আরো বেশি না ফুলে যায় তাই জন্য সেই জায়গাটাকে
কম্প্রেস করা মানে জোর করে একটু পেঁচিয়ে রাখা, ক্রেপ ব্যান্ডেজ জাতীয়, বা যদি যেখানে ক্রেপ ব্যান্ডেজ না পাওয়া যায় হাতের কাছে যা পাওয়া যায় সেটা দিয়ে জোর করে পেঁচিয়ে রেখে সুইলিংটাকে আপাতত বন্ধ করা। তারপর প্রপার ট্রিটমেন্ট শুরু হলে বাড়িতে যদি ছোটখাটো ইনজুরি হয় সেটাকেও আমরা ম্যানেজ করতে পারি। But putting pressure on an injury help limit swelling, give support. কি করে warm the injured area with an elastic bag, বিভিন্ন ভাবে করা যায়। If the bandage become loose, rapid, don't wear an elastic bandage এই জাতীয় কিছু না, যেটা দিয়ে করা হবে ইলাস্টিক দেওয়া উচিত নয়। কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে একটু টাইট করে রাখতে হয় যাতে জায়গাটা গরমও থাকে। এলিভেশন মানে হচ্ছে বডি হার্ট লেভেলে পাটাকে তুলে রাখা। বলছে কিপিং ইনজিউর্ড রেজড হেল্পস রিডিউস সোয়েলিং। বডি লেভেলে আমি যদি দাঁড়িয়ে থাকি, যদি পায়ে ইনজিউর্ড হয় তাহলে আমার গোটা বডি মানে গোটা বডির ফ্লুইড সে নিচের দিকে যেতে শুরু করবে, যেহেতু ওখানে ইনজিউর্ড হয়েছে সেই ইনজিউর্ড জায়গাটাকে রিকভার জন্য। তাই জন্য ফ্লুইডটা যাতে আমাদের বডি লেভেল নিচের দিকে মানে যেটা ইনজিউর্ড হচ্ছে তাকে যদি বডি লেভেল থেকে তুলে রাখি তাহলে আমাদের সেই ফ্লুইডটা সেখানে যেতে পারবে না, ফলে সোয়েলিং একটা কম হবে। ইনজুরি ডায়াগনোসিস, আমরা কি করে ইনজুরি কি হয়েছে কতটা হয়েছে জানতে পারবো, তার একটা প্রোটোকল আছে, সেটাকে বলে টোটাপস। টু ফর টক, টি ফর টক। তাকে জিজ্ঞাসা করা কি হয়েছে। একজন মাঠে খেলতে গিয়ে পড়ে গেছে, ফুটবল প্লেয়ার ধাক্কা লেগেছে পড়ে গেছে, বডি কন্ট্যাক্ট হয়েছে, কোথায় হয়েছে জানি না, তাকে ফার্স্ট জিজ্ঞাসা করা কোথায় হয়েছে, তারপরে দেখা যে কি হয়েছে কতটা কি হয়েছে, তারপরে টাচ করা। যদি সিভিয়ার আমরা দেখে বুঝতে পারি যে অনেকটা কিছু ক্ষতি হয়ে গেছে তখন তো ইমিডিয়েট আমাদের পরবর্তী প্রোটোকলে যেতে হবে। যদি সেটা না দেখতে পাই, যদি ভেঙে গিয়ে থাকে বা লিগামেন্টে টাচ করলে বুঝতে পারবো যে তার কতটা পেইন হয়েছে। অ্যাক্টিভ মুভমেন্ট, ওকে বলতে হবে যে তুমি যেখানটা লেগেছে সেখানে মুভ করার চেষ্টা করো। মুভ করলে আমরা বুঝতে পারবো যে সে আদৌ মুভমেন্টটা করতে পারছে কিনা। যদি না পারে তারপর আমরা দেখে দেবো যে প্যাসিভ মুভমেন্ট, আমরা নিজেরা একটু পাটা টান করার চেষ্টা করবো যে আদৌ করতে পারছে নাকি পারছে না। সেই অনুযায়ী আমাদের বাকি ট্রিটমেন্ট শুরু হবে। তারপর স্কিল টেস্ট, যে দেখবো সে আদৌ দৌড়তে পারছে কিনা বা ছুটতে পারছে কিনা, বা যে গেমটা করছিল হাতে হতে পারে যেটা করছিল সেটা সে করতে পারছে কিনা। এতে আরেকটি প্রোটোকলস আছে, নো হার্ম। ইনজুর হলে সেখানে হিট দেয়া, ডাইরেক্ট হিট বারণ, অ্যালকোহল বারণ, আবার দৌড়ানো বারণ, মাসাজ বারণ। ইনজুরি প্রিভেনশন কিভাবে হতে পারে। ট্রেনিং, কম্পিটিং অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট ভেন্যু অ্যান্ড সারফেস উইথ অ্যাডিকুয়েট, একটু যেটা আমি প্রথমে বলেছিলাম যে কি কারণে ইনজুরি হয় এইখানটাও খানিকটা সেরকমগুলি দেওয়া আছে। অ্যাডিকুয়েট ক্লোদিং, ফুটওয়্যার অ্যান্ড প্রোটেক্টিভ ইকুইপমেন্টস। কারেক্টিং পোর টেকনিক অর বায়োমেকানিক্যাল অ্যালাইনমেন্ট, abnormalities and temperature level. Educate athlete, আগে বলেছি আরেকবার বলছি তাও, educate athlete on proper nutrition nutrition for performance, supervise equipment maintenance, encourage athletes to speak with an athletic trainer, coaches or physician if they are having any pain. যদি তার কোথাও ব্যথা লাগে বা কিছু একটা অস্বস্তি হয় সে যেন অবশ্যই তার ট্রেনারকে সঙ্গে সঙ্গে বলে। Enforcing warm up and proper cooling down, encouraging proper strength and training routine, mandating pre-competition physical exam. যখন সে কম্পিটিশনে যাবে তার আগে যেন সে ব্যাপারটা আমি ফিট আছি কিনা, যে কোনো আমাদের ক্রিকেট একটু দেখে দিই সে তার ফিটনেসটা একবার টেস্ট করা। থেরাপিউটিক মোডালিটিস, ইনজুরি হয়েছে বেশ কিছুদিন সে রেস্টে থেকেছে, তার ট্রিটমেন্ট হয়েছে, এরপরে তাকে কত তাড়াতাড়ি আমরা মাঠে ফিরিয়ে নিয়ে যাব, সেটা করার জন্য বা যে কোনো ইনজুরি তাকে আরো বেশি তাড়াতাড়ি ওভারকাম করার জন্য যে মোডালিটিস গুলি ব্যবহার করা হয় তাকে বলে থেরাপিউটিক মোডালিটিস। মোডালিটিস ইউজিং থার্মাল এনার্জি, যেটা প্রথমে হিটটা বারণ ছিল, এরপর যখন বেশ কিছুদিন তার প্রথম দিন ২-৩ দিন কুল ডাউন হয়ে গেছে, তার রিকভারি দরকার, তখন ফার্স্ট হচ্ছে হিট থেরাপি, বলছে ইউজিং থার্মাল থেরাপি, থার্মোথেরাপি ইউজ অফ হিট অ্যান্ড ক্রায়োথেরাপি কোল্ড। মোডালিটিস ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, উদাহরণ হিসেবে এখানে অনেকগুলো দেওয়া আছে, আইআর, ইউডব্লিউআর, লেজার, এসডব্লিউডি, এমডব্লিউডি।
modalities using acoustic energy, তার মধ্যে ultrasound, modalities using electrical current, TENS, IFT, Russian current, Faraday current, galvanic current, microcurrent. Modalities using mechanical energy, that is traction, CPM, intermittent compression therapy. পরে আসবে। Therapeutic modalities application can also be classified as follows. এভাবে করা যেতে পারে হাইড্রোথেরাপি, ওদের ক্রায়োথেরাপি, থার্মোথেরাপি, whirlpool bath, contrast bath, vapor spray, moist heat therapy, and fluidotherapy. Cryotherapy, thermotherapy, whirlpool bath, contrast bath, vapor coolant spray, moist heat therapy, fluidotherapy. Cryotherapy প্রথম দিকে একবার বলা আছে, আবার যে থেরাপিউটিক মডালিটিসে আমরা দেখতে পাচ্ছি ছবিতে আইস ব্যাগ ইউজ করা যেতে পারে, কমার্শিয়াল আইস প্যাক বা আইস কিউব কিনতে পাওয়া যায়, কোল্ড ওয়াটার বাথ, ভ্যাপো কুলেন্ট স্প্রে, কন্টাউট ক্রায়ো কাফ, কমার্শিয়াল জেল অ্যান্ড কেমিক্যাল প্যাকস, intermittent cool compression unit. Thermotherapy, the application of heat is typically used to the second phase of rehabilitation to increase blood flow. আগে আমরা বরফ দিয়েছিলাম ব্লাড ফ্লোটা কমানোর জন্য, সোয়েলিং কমানোর জন্য, এবার ব্লাড ফ্লো বাড়াতে হবে আস্তে আস্তে নর্মাল পজিশন আনার জন্য, and promote healing in the injured area. Types of thermotherapy agents যেগুলো দিয়ে থার্মোথেরাপি করা যায় সেটা হচ্ছে হট ব্যাগ, হট ওয়াটার fermentation, hot water bath, কোনটা থার্মোকাপস, আগে ছিল কুল কাপ, আইস কাপ, এটা থার্মোকাপ, কমার্শিয়াল জেল অ্যান্ড কেমিক্যাল প্যাকস, প্যারাফিন ওয়াক্স বাথ, whirlpool bath. Electrotherapy, application of current to the treatment area is called electrotherapy. Electrotherapy is used to reduce ligament strain, muscle strain, tendonitis, joint inflammation. Maximum injury গুলিকে ইলেকট্রোথেরাপি দিয়ে কমানো যায়। কিন্তু ডান দিকে ছবিটা দেওয়া আছে, এটি ট্যাপিং। টেন্স, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নিউরাল স্টিমুলেশন, এটা খুব বেশি ভেতর দিকে কাজ করতে করে না, একটা কিউটিনাস লেয়ার আমাদের চামড়ার নিচের দিকে, সেই জায়গায় বিশেষ করে মাসেলগুলিকে হিলিং করার জন্য টেন্স ইউজ করা হয়। Tense is the use of electrical pulse of frequency 2 to 2000 Hz to achieve pain by stimulation of sensory nerve. Tense use different frequencies, intensity and wave. বিভিন্ন রকম ইনজুরি ডেপথ অনুযায়ী, সিভিয়ারিটি অনুযায়ী টেন্সের ভলিউম 2 থেকে 200 Hz বাড়িয়ে তার কারেন্টের পরিমাণ বাড়িয়ে বিভিন্নভাবে ট্রিটমেন্টগুলি করা হয়। ট্রিটমেন্ট ইনক্লুডস মাসকুলোস্কেলেটাল পেইন, ক্রনিক লো ব্যাক পেইন, পেইনফুল ডায়াবেটিস, নিউরোপ্যাথিক পেইন, ভিসেরাল পেইন, এসব ক্ষেত্রে টেন্স ইউজ করা হয়। ইলেকট্রিক্যাল মাসকুলার স্টিমুলেশন, আমরা ইএমএস বলে যেটাকে জানি, which is also known as নিউরোমাসকুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, এনএমইএস বলেও এটাকে জানানো হয়। একে আবার বলা হয় ইলেকট্রোমায়োস্টিমুলেন্ট। Muscle is the stimulation of muscles contraction using electric impulse. যে মাসলগুলি নিজে মুভ করতে একটা সময় ইনজুর্ড হয়ে গিয়ে ব্যর্থ হয়, ওকে ইলেকট্রিক ইম্পালস দিয়ে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা মাসেলেই নার্ভ ইউনিটগুলো রয়েছে, সেই ইউনিটগুলিকে সক্রিয় করা হয় ইএমএস দিয়ে, দিলে সেই মাসলগুলি আবার কাজ করতে শুরু করে। জেনারেলি মাসেল ইঞ্জুরি, হেমপ্লিগিয়া, বিভিন্ন এই ধরনের ইঞ্জুরিগুলিতে ইএমএস ব্যবহার করা হয়। এরপরে আসি মাসাজ। আমরা মাসাজটা সম্পর্কে প্রচুর পড়াশোনা হয়েছে, আমি এর ভেতরে যাইনি, মাসাজের ডেপথেও ঢুকিনি। ম্যানিপুলেশন অফ সফট টিস্যু টু ইনক্রিজ সুপারফিশিয়াল সার্কুলেশন, মেইন উদ্দেশ্য। যেখানে মাসেলের ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা পেইন হয়, তখন সুপারফিশিয়াল যে মাসেলগুলি থাকে তাকেও অ্যাক্টিভ করা হয়। বিভিন্ন রকম পদ্ধতিগুলি আছে, কখনো ট্যাপিং আছে, কখনো পয়েন্টিং আছে, সব বিভিন্নভাবে
মাসাজ করা হয়। And you also soft tissue to increase superficial circulation, cell metabolism, and venous and lymphatic flow to assist in the removal of edema, stress, superficial scar tissue. এসব জায়গাগুলির ক্ষেত্রে মাসাজ এর ব্যবহার রয়েছে। ফ্লুইডোথেরাপি কিছুই না, fluidotherapy is a dry heat modalities used to treat fresh injuries and wounds, reduce pain and swelling, and increase range of motion and blood flow. The unit contains fine cellulose particles, বেশি বলবো না। এরপরে কন্টিনিউয়াস প্যাসিভ মুভমেন্ট, আমরা এটা জানি ইনজুরি হয়ে যাওয়ার পর যখন সে আবার মাঠে ফেরে তখন তাকে আমরা নিজেরাও বা তার যে কোচ সেই মাসেলগুলিকে স্ট্রেংথেন করার জন্য অথবা যে জয়েন্টসে ইনজুরি হয়েছিল সেই ইনজুরিটাকে আরো বিভিন্নভাবে মুভ করে আস্তে আস্তে তার রেঞ্জ অফ মোশন বাড়ানো হয়। কন্টিনিউয়াস প্যাসিভ মুভমেন্ট ইজ এ modalities that applies an external force to move the joints through a preset arch of motion. আমরা যিনি কোচ তিনি আগে ঠিক করে রাখেন যে এটা আমি কতটা পর্যন্ত নেব, এভাবে তার আস্তে আস্তে রেঞ্জ অফ মোশন বাড়ানো যায়। থ্যাংক ইউ, আমার এটুকু এইভাবে বলা ছিল। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার। এতক্ষণ ধরে আমরা স্পোর্টস ইনজুরি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট এই বিষয়ে দীর্ঘায়িতভাবে আমাদের ডক্টর মন্ডল মহাশয় আলোচনা করলেন। আমরা মনোযোগ দিয়ে শুনলাম এবং অনেক কিছু জানার চেষ্টা করলাম এবং অনেক কিছুই জানলাম। আমাদের সঙ্গে যুক্ত এবং প্রথম লগ্ন থেকেই রয়েছেন স্পোর্টস মেডিসিনের ডক্টর সুব্রত মল্লিক মহাশয়। স্যারকে নমস্কার জানাচ্ছি। স্যার আমাদের সঙ্গে আছেন আজকের মুখ্য আলোচকের স্যার। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। নমস্কার স্যার। স্পোর্টস ইনজুরি তো একটুখানি শুনছিলাম মন দিয়ে, এখন তো এতদিন ধরে তো স্পোর্টস মেডিসিনেরই ডক্টরে কাটিয়ে দিলাম 29 বছর স্পোর্টস অথরিটিতে, তাই একটু ইন্টারেস্টেড ছিলাম আমি এটা শোনা। তবে আমি ভাল লেগেছে, আমার বক্তব্য খুবই ভালো বলেছেন মিস্টার অনুপ মন্ডল, না ডক্টর। তো উনাকে বলেছিলাম একটু অ্যাড করে নি, উনাকে রিকোয়েস্ট করেছিলাম যে বিপিএড লেভেলের কথা ভেবেই, স্টুডেন্টের কথা ভেবেই আমাকে বলতে দিন, ওই কথাটাই আসছি, আমি ওই কথাটাতেই আসছি, আপনার কথাতেই আসছি। দেখুন ব্যাপারটা হচ্ছে উনি বিপিএড লেভেলে যতটা মানে একটা স্পোর্টস ইনজুরির সাথে একটু মোলাকাত করা তো দরকার, কারণ কোচেস ইভেন অ্যাডমিনিস্ট্রেটরদেরও কিছুটা জানা দরকার, মানে সবারই জানা দরকার একটু যারা স্পোর্টস নিয়ে ঘাটে, কারণ স্পোর্টস ইজ ফিল্ড আপ উইথ ইনজুরিজ। আজ আমি যদি বসে বসে কিছু স্পোর্টস আছে সেগুলোতে অতটা ইনজুরি হয় না, যেমন চেস কেউ খেলে, চেসে তো আর ইনজুরি অতটা ওই ওয়েতে হয় না, কিন্তু চেসেও ইনজুরি হয় না তা নয়, আমি পরে আসছি। আর এমনি যারা ফুটবল, হকি সবকিছু খেলছে, যেগুলো মুভমেন্ট, ভিগোরাস মুভমেন্ট দরকার, অ্যাগ্রেসিভ লেভেলে প্লেয়াররা খেলছে, সেইখানে ইনজুরি চান্সটা কিন্তু খুব বেশি। বিশেষ করে দুটো ইনজুরি হয়, আমি একটা ব্রড ক্লাসিফিকেশন করছি, একটাকে বলে ইন্ট্রিনসিক ইনজুরি আর একটাকে বলে এক্সট্রিনসিক ইনজুরি। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা একটু জেনে রাখুন। এক্সট্রিনসিক ইনজুরি মানে যত রকমের ফিজিক্যাল লেভেলে ইনজুরি আমার হচ্ছে, যেটা এক্সটার্নাল কোনো ফোর্স এসে বা একটা এনভায়রনমেন্টে, আমি দৌড়চ্ছি বা করছি, একটা এবড়ো খেবড়ো মাঠের উপরে একটা ফুটবল খেলছে, সেখানেও ইনজুরি হচ্ছে, সেটা হচ্ছে এক্সট্রিনসিক। আর ইন্ট্রিনসিক ইনজুরি হচ্ছে যদি শরীরের মধ্যে অভ্যন্তরীণে একটা, আমার লিভারটা একটুখানি ড্যামেজড হয়েছে ডিউ টু সাম ডিজিজ, বা আমার হার্টের প্রবলেমস আছে, আমার আগে থেকেই ছিল এবং আমি সেটা ডিটেক্টেড হয়নি, একটা হার্টের লেভেলে একটা ক্যাপাবিলিটি আছে, এবার আমি সেটাকে যদি
একটা এক্সারশনাল ফিজিক্যাল গেম খেলছি, কিন্তু আমি ডিটেক্টেড যেহেতু হয়নি, আমার কিন্তু একটা অটোমেটিক্যালি একটা বড় ইনজুরি হতে পারে, মানে সেটা কার্ডিওভাস্কুলার লেভেলে, মানে অভ্যন্তরীণে। তো অভ্যন্তরীণে যেগুলো হয়, যেগুলো ডিজিজ যেগুলো হচ্ছে আমাদের শরীরের মধ্যে, এবং সেখান থেকে আমরা রিকভারিটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো রিকভারি না করে আমি খেলার মাঠে ফিরে যাচ্ছি, তো আমার তো ইনজুরি যখন তখন হতেই পারে, কারণ আমি ফুললি ফিট নই। তো ফিটনেস একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। যদি ফিট আমি না থাকি আগাম থেকে, এবং আরেকটা বড় জিনিস হচ্ছে আমার ক্যাপাবিলিটিস, যেটা অ্যানারোবিক ক্যাপাসিটি, এরোবিক ক্যাপাসিটি, এগুলোকে বাড়ানো দরকার, রেগুলার খেলানো উচিত কিছু, যাতে এইগুলো দমগুলো বাড়ে, যেটা এরোবিক অ্যানারোবিক, তার জন্য সেরকম ধরনের এক্সারসাইজ করানোটা খুব দরকার। বিশেষ করে তো ফুটবল, হকি, বাস্কেটবল, যেগুলোতে খুব মানে ভিগোরাস মুভমেন্টস আছে, এবং সেইগুলোর জন্য আমি অনেক সময় দেখেছি এক একজন প্লেয়ার কিছুক্ষণ ধরে খেলেছে, খেলার পরে তার এরোবিক এন্ডুরেন্স খারাপ আছে, তার অ্যানারোবিকটাও অতটা ভালো নয়। তো আলটিমেটলি তার যে ব্লাডও একটা টক্সিক লেভেলে চলে গেছে, বিকজ ল্যাকটিক অ্যাকুমুলেশনও অনেকটা বেড়ে গেছে, এবং যেটা ব্রেনকে সাপ্লাই করছে যে ব্লাডটা, সেটার মধ্যে অক্সিজেনেশন ব্যাপারটা একটু কম, তার জন্য তার মানে মস্তিষ্ক একটু বিগড়ে বিগড়ে যাচ্ছে। তখন অনেক সময় অনেক প্লেয়ারকে আমি দেখেছি, এতদিনের আমার এক্সপিরিয়েন্স বলছি, যে তারা, আমি দেখেছি অনেক সময় ইনজিওর্ড হয় ডিউ টু সাম কনফিউশন, একটা কনফিউশনাল একটা, বা কি বলবো আমি জানি না, মানে এরকম ধরনের একটা মেন্টাল লেভেল থেকে তখন আপসার্স থাকে না, তখন মানে অ্যাজিলিটি থাকে না, এবং সেই সময়টাতে একটা গেম খেলতে খেলতে অনেক সময় ভুলভাল স্টেপিং হয়ে যায়, এবং ইনজুরি গুলো মধ্যে যে জিনিসটা হয় বায়োমেকানিক্যাল ইনজুরি বলি, হাত পা গুলো ঠিক মতো চালাতে পারছে না, মুভমেন্ট প্যাটার্ন গন্ডগোল হচ্ছে। তো ইনজুরির সাথে বায়োমেকানিক্স এর খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং স্কিল ট্যালেন্ট তার যদি থাকেও, তার যদি ভিতরের এরোবিক আর অ্যানারোবিক ক্যাপাসিটি যদি কম হয়, সে কিন্তু ইনজুরি প্রোন হয়ে যাবে, সে যত বড়ই প্লেয়ার হোক, আর যত ভালোই তার স্কিল ট্যালেন্ট সবকিছুই থাক, কিন্তু ইনজুরি তাকে এসে যাবে আলটিমেটলি, কারণ তার ব্রেন ফাংশনটা করছে না একটা খেলার একটা পার্টিকুলার জায়গায়। এবং ফুটবল তো এখন সাংঘাতিক ব্যাপার, 90 মিনিটসের পরে আমরা তো ওয়ার্ল্ড কাপেও দেখি যে আরো বেশি, মানে অ্যাবাউট বোধহয় 120 120। তো এগুলো খেলতে গেলে কতটা শরীরের উপরে কতটা ক্যাপাসিটি থাকা উচিত বলুন, মানে ব্যায়াম করা, মানে কতটা শরীর ধাতস্থ থাকা দরকার, এটাকে তো আমাকে জুঝতে হবে। অতটা খেলবো আমি, যে আমার যদি জোজার ক্ষমতাই না থাকে, তো ইনজুরি তো হবে, সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা আমি বলতে চাইছিলাম। সেই জন্য একটা ওভারঅল হেলথ ফিটনেস আর স্পোর্টস মেডিসিনের লেভেল থেকে আমার মনে হয় এটা খুব ভালোভাবে ডিটেক্ট করা উচিত, এবং কোচেসরা, ট্রেনাররা, নিউট্রিশনিস্ট, বায়োমেকানিক্স, all people should come in a particular table to discuss about the particular record of any particular player, তার ডাটাস গুলো, তার সবকিছু একটা রেগুলারলি হওয়া উচিত। আর সেকেন্ড হচ্ছে যেটা বায়োকেমিক্যাল যে ল্যাবে, যেটা সবকিছু দেখা দরকার, তার লিপিড প্রোফাইল, তার লিভার ফাংশন টেস্ট, তার এইগুলো পিরিয়ডিক্যালি একটা করা দরকার আছে, এভরি 3 মান্থস অন্তর অন্তর, যাতে কি দেখা যেতে পারে বায়োকেমিক্যালি সে কতটা ফিট, তার ভিতরের কেমিক্যাল মানে যে ব্যাপারটা আছে, যে সেগুলো কি মাত্রায় আছে, তো ইউরিক অ্যাসিড বেশি আছে কিনা, ক্রিয়েটিন বেশি আছে কিনা, কিডনির উপরে চাপ খেয়ে আছে আগে থেকেই, এরকম ধরনের ব্যাপারগুলো থাকলে ইনজুরির ইয়েটা একটা, মানে প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়, এবং এগুলো খুবই দেখা উচিত। আর ওভারঅল ঠিকই আছে, তবে আমার মনে হয় ইনজুরি একটা ভাস্ট সাবজেক্ট, এবং 3টে ইনজুরি তো আমার মনেই হয়, একটা হচ্ছে মেন্টাল লেভেলে, একটা ট্রমাটাইজ প্লেয়ার, মেন্টাল ট্রমা, এটা কোনো বাইরে থেকে কোনো কিছু লাগেনি,
হেড ইঞ্জুরি হলে তো একটা চোট লেগেছে, একটা এক্সটার্নাল ফোর্স এসছে, এক্সট্রিনসিক ইঞ্জুরি অফ দ্য মানে সেটা মেন্টাল ব্রেনে হচ্ছে। কিন্তু অনেক সময় মেন্টাল ট্রমা যদি থাকে, সেই প্লেয়ারটা অন্যমনস্ক থাকে, এবং যদি টেনশন অ্যাংজাইটি যদি থেকে রিকভারি সে না করতে পারে, তার খেলার মধ্যে ইনজুরি হওয়াটা খুব স্বাভাবিক। এবং তার পার্টিকুলার স্কিলড অ্যাক্টিভিটিস এবং নিউরোস পুরো সিস্টেমটা ঠিক মতো চলে না, এই রিফ্লেক্স গুলো গন্ডগোল হয়, এজিলিটি গন্ডগোল হয়, সে ঠিক মতো হাত পা গুলো ঠিক মতো তার চালাতে পারে না। আপনি যদি খুব ভয় পেয়ে থাকেন কোনো কিছু, তা আপনি যদি এখন খেলতে যান ওই সময়টাতে, আপনি কি ভালোভাবে আপনি খেলতে পারবেন? আপনি তো ইনজিওর্ড হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে না? এটা তো মানে একটা কমন সেন্সের ব্যাপার নিয়েই আমি বলছি। এরকম ধরনের ব্যাপারগুলোকে দেখতে হবে, তার সাইকোলজিক্যাল ক্যাপাবিলিটি অফ মানে আপটেক কতটা নিতে পারবে, মানে সে কতটা টেনশন নিতে পারবে, অ্যাংজাইটি নিতে পারবে। কারণ প্লেয়ার খেলার মধ্যে একটা টেনশন অ্যাংজাইটি থাকে, কিন্তু সেটাকে তো নিতে হবে, সেটাতে তো ধাতস্থ হতে হবে। আমাদের প্লেয়ারদের মধ্যে তো সেই পার্টিকুলার জিনিসই অনেক অভাব। সেই জন্য আমাদের প্লেয়াররা এমনিতেও সাইকোলজিক্যালি অলসো তারা একটা ব্যাকফুটে থেকে যায়, এবং ইনজুরিও হয়। মাঠে যখন খেলতে যাচ্ছে তখন তার ইনজুরি হচ্ছে। আর এই হইতেই ইনজুরিস গুলোকে একটুখানি দেখতে গেলে আমার মনে হয় টোটাল হেলথ ফিটনেসটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা নয় যে ইনজুরি খালি আমি ইয়ে করব, টোটাল সবকটা সাবজেক্ট, যেমন নিউট্রিশন, সে কি পাচ্ছে, তার ব্যালেন্স ডায়েট আছে কিনা, তার ডিমান্ড অনুযায়ী ঠিক মতো খাবার দাবার পাচ্ছে কিনা, এবং সাইকোলজিক্যালি সে ঠিকঠাক আছে কিনা, ফিজিওলজিক্যালি তার কোনো প্রবলেমস আছে কিনা, তারপরে কনজেনিটাল কোনো ডিফেক্ট আছে কিনা হার্টে, লাংসে, কোনো জায়গায়, সেগুলোকে মাপা দরকার। জেনেটিক্যাল হেলথ তার কিরম, তার বাবা মা কিরম জেনেটিক্যাল লেভেল থেকে, মানে হেরিডিটারি সে কতটা শক্তপোক্ত। মা বাবা হয়তো দুজনেই খুব বড় অ্যাথলেট এবং তারা খুব প্র্যাকটিস করতো বা ইয়ে করতো। আমরা তো এখন এটাই বলছি যে সেরকম ধরনের জেনেটিক্যাল যদি একটা ম্যারেজ হয়, কারণ মানে মা বাবা দুজনেই খুব ভালো অ্যাথলেট, এবং তাদের ছেলে মেয়েরাও একটু বেটারমেন্ট হয় বাই জেনেটিক কোয়ালিটি। এবং জেনেটিক কোয়ালিটি আপনার মাসেল স্ট্রাকচার, মাসেল কোয়ালিটি, লিগামেন্ট কোয়ালিটি, সবকিছু, মানে ফিজিক্যাল কোয়ালিটিসও জেনেটিক্যালি অনেকটাই ব্যাপারটা ইম্পর্টেন্ট। সেগুলো আর একটু স্ট্রং হয়, আবার কারো কারো উইক হয়। তো এই হচ্ছে ব্যাপার, তো সেগুলো একটুখানি দেখা দরকার। যাই হোক, আমি আর বেশি বাড়াচ্ছি না, কারণ অনেক কে আছে যারা প্রশ্ন করবে, অনেক কিছুই ব্যাপার রয়েছে। তো আমার এটুকুনি, তবে আমার ওভারঅল ভাল লেগেছে, কারণ বিপিএড অনুযায়ী ঠিক আছে, এইটুকু তো অন্তত একটা কনসাসনেস বা অ্যাওয়ারনেস তো হওয়া উচিত প্রত্যেকের। একটা ইনজুরি স্পোর্টস যখন হচ্ছে তখন তো ইনজুরি তো আছেই ওর সাথে, তাই না? তো সেইটাই আমি ভাবছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে কিছু বলার জন্য ইয়ে করা হয়েছে। ভেরি থ্যাংকস টু ইউ। নমস্কার, হ্যাঁ প্রণাম নেবেন স্যার। হ্যাঁ, আপনি সুস্থ দেহে সুস্থ মন নিয়ে আমাদের এই আলাপনের সঙ্গে এভাবেই থাকুন এবং আলাপনকে এভাবেই সমৃদ্ধ করে চলুন, মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা। এবং আপনাকে আমরা আপনার বিষয়ে নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এবং প্রথম থেকে পেয়েছি, এটা আমাদের কাছে কম পাওনা নয়। এবং প্রতিটা এপিসোডেই আজকের মুখ্য আলোচককে জানিয়ে রাখি, উনি আমি ইন্টারেস্টেড ছিলাম, ওই জন্য প্রতিটা এপিসোডেই আমাদের সঙ্গে থাকেন এবং ওনার মূল্যবান অভিমত উনি দেন এবং আমরা নেওয়ার চেষ্টা করি। আজকেও ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, অভিমত দেওয়ার জন্য ওনাকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের এই যে ছোট্ট প্রয়াস সুস্থ দেহের সুস্থ মনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাই স্যার। থ্যাংক ইউ। এবার থ্যাংক ইউ। আমাদের ছাত্রছাত্রীদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা সরাসরি আনমিউট করে আজকের মুখ্য আলোচকের কাছে তোমরা তোমাদের মূল্যবান প্রশ্ন রাখতে পারো। যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে, তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়ার হবে, আপনি মারা যাবেন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ বলো, বলো স্যার, আমার একটা প্রবলেম মাঝে মাঝে ফেস করতে হয় যখন গেম খেলার সময় বা নর্মালি এনি টাইম গেম খেলা বা ওয়ার্ম আপ ঠিকঠাক হয়েছে, সবকিছু ঠিকঠাক হয়েছে,
বাট গেম খেলতে খেলতে হঠাৎ করে আমার যে কোনো জায়গায় হয় হাতে না হলে পায়ে কোনো না কোনো জায়গায় টান পড়ে হঠাৎ করে, সেটা কিছুক্ষণের জন্যই যন্ত্রণাদায়ক হয় এবং তারপরে সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। এমনকি ওটা আমার নর্মাল লাইফেও হাঁটা চলা বা টুকটাক কাজের ক্ষেত্রে ওটা হয়। ওটা কি মানে কোনো নার্ভাস সিস্টেমের প্রবলেম না নর্মালি? আচ্ছা, হ্যাঁ, এটা তো তুমি আজকের আমাদের টপিকের মধ্যেই কোশ্চেন, কিন্তু একদম যেহেতু আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর সুব্রত মল্লিক, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার একজন খ্যাতনামা ডাক্তার, আমার মনে হয় অরূপদা ওনার কাছে এই প্রশ্নটা নিয়ে চলে গেলে ভালো হয়। একদম একদম স্যার আছেন, হ্যাঁ হ্যাঁ, correct. আমি কি ছাত্র প্রশ্ন করেছে যেটা সরাসরি হ্যাঁ হ্যাঁ শুনেছি আমি কি ডাক্তার হিসেবে আছেন। হ্যাঁ আমি কি কিছু বলছি তাহলে? ঠিক আছে। হ্যাঁ স্যার, ওর প্রশ্ন হ্যাঁ স্যার, প্লিজ প্লিজ। বেসিক ব্যাপারটা যেটা আমি দেখেছি, ম্যাক্সিমাম প্লেয়াররা খুব ডিহাইড্রেশনে ভোগে। আর ডিহাইড্রেশনটা প্লেয়ারদের আরো বেশি হয় ওই টুর্নামেন্ট আর বড় বড় ম্যাচ খেলার আগে। কেন হয়? কারণ তারা যদি বসেও থাকে তাদের বডির যে ইনার ফিজিওলজিক্যাল সিস্টেমটা, মেটাবলিজম এত এত বেশি চাপে থাকে যে তাদের সার্কুলেটরি ব্যাপার বা হেন তেন, তো ওয়াটার খুব দরকার উইথ ইলেকট্রোলাইটস অ্যান্ড অলসো ভিটামিনস। এই পার্টিকুলার জিনিসগুলো কমে যেতে থাকে। সত্যি কথা, একটা অদ্ভুত জিনিস। কারণ বড় বড় কম্পিটিশনের আগে, টুর্নামেন্টের আগে এই জিনিসগুলোকে খুব ভালো করে রাখা উচিত। পর্যাপ্ত জল, পর্যাপ্ত ভিটামিনস এবং সবকিছু, খাওয়া দাওয়া সবকিছু। আমি ওই নিউট্রিশনের কথাটা বলছিলাম। এবার প্লেয়াররা যখন খেলতে থাকে তখন যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ, যেগুলো ইলেকট্রলের জলের মধ্যেও আছে, ইলেকট্রাল যে পাউডারের মধ্যেও আছে যে ইনগ্রেডিয়েন্টস গুলো, অ্যালং উইথ গ্লুকোজ, এইগুলো যদি শরীরের মধ্যে কম থাকে তাহলে তার একটা ক্র্যাম্পিং এফেক্ট হয়। যখন মাসেল অ্যাট দ্য ফুল বাস্ট কাজ করে, যখন খেলার মাঠেও কাজ করছে, খেলার মাঝখানেই হয়তো তার একটা মাসেল ক্র্যাম্প হয়ে যাচ্ছে। তো এই মাসেল ক্র্যাম্পটা হয়ে যায় বেসিক্যালি এই কারণে। আর সেকেন্ড, এই মাসেল ক্র্যাম্পটা আরেকটা ওয়েতেও হয়। যেমন রাত্রিবেলা কোনো প্লেয়ার ঘুমোচ্ছে, এটা আমাকে অনেকেই বলতো যে ঘুমোচ্ছি, হঠাৎ মাঝরাতে প্রচন্ড কাফ মাসেলটা স্টিফ হয়ে গেল, ভীষণ টান লাগলো। তারপরে আমি একটু জল খেলাম, তারপরে একটুখানি মানে লবণাক্ত জল খেয়ে বা ইলেকট্রল একটুখানি নেওয়ার পরে তারপরে ক্র্যাম্পটা চলে গেল। এটা কিন্তু হয়ও, এটা কিন্তু সাধারণ মানুষও করতে পারে যাদের বেশি ক্র্যাম্প হয়। তবে আমার মতে হচ্ছে একটা ফুটবলারের ক্ষেত্রে এক একটা গেমে এক এক রকম। 5 থেকে 6 লিটার জল খাওয়া উচিত একটা ফুটবলারের। 3 লিটারের মতো জল তো জেনারেল একটা অ্যাডাল্ট খাবেই যারা স্পোর্টস এর মধ্যে আছে। 4 থেকে 5 লিটার আমার মনে হয় সব স্পোর্টসেরই, যারা এক্সটার্নাল মানে বাইরের স্পোর্টস যেগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি আছে, তাদের তো খাওয়াই উচিত। আর ফুটবলের ক্ষেত্রে 5 থেকে 6 পর্যন্ত চলে যায়। এবং কারণ সোয়েটিংও তো হয়, প্রচুর জল বেরিয়ে চলে যায় সোয়েটিং এর সাথে, এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলেই মাসেল গুলো কাঁপতে শুরু করে, আর মাসেলের কান্না হচ্ছে ক্র্যাম্প ধরা। তো ক্র্যাম্প ধরবে। আর ভিটামিন কয়েকটা ইম্পর্টেন্ট আছে, ভিটামিন ডি, তারপরে মানে ওই ভিটামিন ডিটা ইম্পর্টেন্ট। আর ভিটামিন বি কমপ্লেক্সটা মেনলি দরকার হচ্ছে নিউরো ভিটামিনের হিসেবে কাজ করবে, B1, B6, B12। আর ভিটামিন ডিটা হচ্ছে পর্যাপ্ত শরীরের মধ্যে না থাকলে ও ক্যালসিয়ামের কোনো কিছু খেলেও, কোনো দুধ খেলাম বা এই খেলাম আমার খুব ক্যালসিয়াম আমার শরীরে ঢুকবে এরম নয়। ভিটামিন ডি যদি অপর্যাপ্ত থাকে, তবে হ্যাঁ, কাউ মিল্কের মধ্যে ভিটামিন ডিও মেশানো আছে কিছুটা, মানে অরিজিনালি নর্মালি। তবে ভিটামিন ডির জন্য দরকার হচ্ছে আমাদের রোদ্দুরের মধ্যে অন্তত দিনে 11টা থেকে, সকাল 11টা থেকে 2টোর মধ্যে একটু রোদ্দুরের মধ্যে থাকা, এবং সেটা 15 মিনিট তো মিনিমাম, মানে আধা ঘন্টা থাকতে পারলে ভালো হয়। এবং শীতকালেও খুব দরকার এটা। আর শীতকালে একে ম্যাক্সিমাম ক্র্যাম্প হয় আরো বেশি, কারণ আমরা তো খুব একটা খেলাধুলা করছি বা যা করছি অতটা ঘাম হচ্ছে না। ভাবছি এতটা তো ঘাম তো হয়নি, বেরোয়নি, তার মানে ফ্লুইড একদম বেরিয়েছে। এই যে শুকনো হাওয়াটা আছে না, শীতের যে শুকনো হাওয়া, এইটা কিন্তু
শরীরের ভিতর থেকে জল চুরি করে পালিয়ে যাবে। হ্যাঁ, এই হাওয়াটা লোকে বুঝতেই পারে না যে তার শরীরে মানে একটা ডিহাইড্রেশন অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। তো এই জন্যে শীতকালে বেশি জল খাওয়া উচিত, এবং জল বেশি খেলে ব্লাড ভলিউমও বেশি বাড়বে, ব্লাড সার্কুলেশনের ফ্লোটাও আরেকটু প্রেশারাইজড হবে, নিউট্রিশন বেশি হবে, ইলেকট্রোলাইটস বেশি হবে। কারণ ওয়াটার হচ্ছে সবচেয়ে বেশি পর্যাপ্ত ইলেকট্রোলাইটস আছে ওয়াটারের মধ্যে। কোনো ফুড টুড সবকিছুর মধ্যে ইলেকট্রোলাইটস আছে, কিন্তু জলের মতো ইলেকট্রোলাইটস, জলের মধ্যে হচ্ছে আমরা সবচেয়ে বেশি ইলেকট্রোলাইটস গুলো পাই। আর ইলেকট্রোলাইটস ডেফিসিয়েন্সি হলে অসুবিধা, কারণ নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে আমরা বলি ওয়াটার, ভিটামিনস, এগুলো হচ্ছে সব নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। আর নিউট্রিশন বলতে গেলে ফুড মেটেরিয়াল, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটে। এবং এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ওই জন্যই টান খাচ্ছে। উনি যদি একটু আপনি যদি একটু জলটা একটু পর্যাপ্ত খান, আর যদি খেলার সময় এটা কমে যাবে। আমি বলছি, আপনি অ্যাবাউট আধা ঘন্টা আগে, খেলতে যাওয়ার আধা ঘন্টা আগে আপনি ওই ওআরএস একটু খেয়ে নেবেন। ওআরএস জল যদি আপনি খান, দেখবেন এই পার্টিকুলার ব্যাপারটা অনেকটা অ্যাভয়েডেড হয়ে যাবে আপনার। এটাই আমার বক্তব্য। ওকে স্যার, ঠিক বলছি আছে, এটা কি আমার, হ্যাঁ স্যার, আর স্যার আপনি বলবেন না আমি আপনার চেয়ে অনেক ছোট, এই তো। আর বলছি স্যার, এটা আমার পাস্টে একটা মেডিকেল ছিল, যে যখন আমি স্প্রিন্টিং করতাম, লং লং টাইম প্র্যাকটিস হতো, তো তখনই একদিন একটা ম্যাচের সময় স্প্রিন্টিং হতো, মানে যখন করছিলাম তখনই একটা ক্র্যাম্প আসে। আর তারপর থেকে এই প্রবলেমটা হতো, কিন্তু তার আগে নর্মালি এই প্রবলেমটা আমি ফেস করিনি আগে। যাই হোক, তো ওই ইনজুরিটা থেকে কি এটা রিলেটেড? হ্যাঁ, ইনজুরিতে ওইটা ভাবে রিলেটেড। এবং মাসেল ক্র্যাম্প যদি একবার হয়ে যায়, বা মাসেলের উপর একটা মাইল্ড লেভেলে, তো মাসেল ক্র্যাম্প তো বিভিন্ন ইন্টেন্সিটি আছে। অনেক সময় তো মাসেল একেবারে ইটের মতো শক্ত হয়ে গেল, ক্র্যাম্প হয়ে প্রচন্ড ব্যথা, মনে হয় যেন মাসেল ছিঁড়ে গেল। কিন্তু আবার মাইল্ড ক্র্যাম্পও তো হয় যে মাসেলটা যেন কিরকম একটা ভারী ভারী লাগছে, শরীরটা ভারী ভারী লাগছে। এই ফিলিংসটা যখনই আসবে খেলতে যাওয়ার সময়, তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার শরীর ফিট নয়। আপনার শরীরটা ভারী ভারী লাগবে না, আপনার শরীরটা হালকা হালকা লাগবে খেলার সময়। যে প্লেয়ারের মনে হয় যে আমার শরীরটা বেশ হালকা হালকা লাগছে, আমি যেন আজকে ভীষণভাবে দৌড়তে পারি, জাম্প করতে পারি, এরকম একটা ফিলিংস, মানে বডি উইল টেল টু মাইন্ড। এই বডি আর মাইন্ডের যে যোগসূত্রগুলো যদি খুব সুন্দরভাবে বিচার করা যায়, একটা প্লেয়ার সে নিজেই বুঝে যেতে পারে আমার তার মানে কিছু একটা ডেফিসিয়েন্সি হচ্ছে। এবং মেন ডেফিসিয়েন্সিটা আমি বলে দিলাম, খেলার আগে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট দেখার জন্য, সেটা হচ্ছে ওই ইলেকট্রোলাইট ওয়াটার নিতে পারেন, তা নইলেও সারাদিনে ওই যে বললাম জলের ব্যাপারটা, ওইরকম ভাবে জলটা খেতে হবে। জল যত খাবেন তত আপনি রিহাইড্রেটেড হয়ে যাবেন, ডিহাইড্রেশন ব্যাপারটা থাকবে না। এবং জল এমন একটা জিনিস আপনাকে শরীরকে টোটাল বাঁচাবে, কারণ জল ভগবান তৈরি করেছে আমাদের শরীরেরও, নদ নদী নালা সব আছে আমাদের শরীরের মধ্যে। আমরা নিজেরাই এক একটা করে প্ল্যানেটের মতো, যেমন আর্থ যেমন প্ল্যানেট, আমরাও তো সেই অনুযায়ী আমাদের ভিতরে রক্ত চলাচলটাও তো একটা নদীর মতো, নদী আর ইয়ের মতো, তো সেরকম ভাবে চলছে। তো সেটার মধ্যে তো একটু জোর রাখা দরকার, রক্ত চলাচলটা ভালো থাকা দরকার, এবং অক্সিজেনেশনটা ভালোভাবে হওয়া দরকার। এটাই হচ্ছে ব্যাপার। অক্সিজেনেশন ব্যাপারটাও কমে যায়, তো ওই জন্যই তো বললাম ব্রেন কনফিউজড হয়ে যায়। যদি জলও কম খাওয়া হয়, যদি শরীর দুর্বল হয়ে যায়, ব্রেন ইজ নট গোয়িং টু ওয়ার্ক, তাই না? বডি উইক হয়ে গেলে তো ব্রেনও উইক হয়ে যাবে। এই হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। আমি এই জন্য অনেকক্ষণ বলে ফেললাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এটা অনেকদিন ধরে আমার প্রবলেম ছিল স্যার। আচ্ছা, আমাদের স্টুডেন্টদেরকে জানিয়ে রাখি, তোমাদের স্পোর্টস ইনজুরি রিলেটেড হলে, কোনো ইনজুরি হলে, আমি স্যারের সঙ্গে অলরেডি কথা বলেছি, ডক্টর মল্লিক স্যারের সঙ্গে। ওনার নাম্বার আমার কাছে পেয়ে যাবে। সেরকম বড় ইনজুরি কিছু হলে ওনার সাজেশন তোমরা পাবে যে কোনো সময়, কিন্তু আমার সঙ্গে একটু যোগাযোগ করবে। আমি স্যারের সঙ্গে কনফারেন্সে কথা লাগিয়ে দেবো, কারণ সব সময় তো ওনার ব্যর্থতার মাঝে বিরক্ত করা যাবে না। তো সেই জন্য স্যার কাছে অগ্রিম অনুমতি চেয়ে নিয়েছি, এবং আজকে আবার একবার অনুমতি চেয়ে নিচ্ছি। হ্যাঁ,
I will love to treat এটা তো কেশব আমার স্যার, সাবজেক্ট, আমার তো স্পোর্টস মেডিসিন সাবজেক্ট। আমি এই জায়গায় তো আমার পছন্দের জায়গা, আর তো কিছু করার নেই। যাই কেশব হোক, স্যার এটা বলে রাখি, আজকে আলাপনের প্ল্যাটফর্মে সেটা হচ্ছে অলরেডি সাহায্য করবেন না স্যার, সাহায্য করছেন। আমরা 2-3টে পেশেন্টের রিপোর্ট স্যারকে পাঠিয়েছি, আমাদের আচ্ছা। স্টুডেন্ট কিছু, এবং সেগুলো অলরেডি স্যার সলভ করেছেন। স্যার আমাকে ডিটেলসে ফোনে লিখে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিয়েছেন প্রেসক্রিপশন করে যে তাদের কি করা উচিত। তাই না, আজকের এই প্ল্যাটফর্ম থেকে সে তো মৃত্যুঞ্জয় আমার ছেলের জন্য প্রেসক্রাইব উনি অনেকদিন আগেই করেছেন, আমি সেটা ডক্টর মল্লিক স্যার জানেন, এবং ওনাকে এই আলাপনে পাওয়ার পরেই আমি আমার ছেলের একটা বিশেষ সমস্যা হয়েছিল, ওনাকে আমি বলেছিলাম, উনি হেল্প করে চলেছেন, আমরা হেল্পটা নিতে পারছি না, এটাই সেটাই। হচ্ছে আমাদের ব্যর্থতা। আমি আজকের এই এপিসোডে আরেকটা প্রশ্ন স্যার, মানে অনুপদা অনেকক্ষণ ধরে আছেন এবং স্যারও আছেন, সেটা হচ্ছে যে মেন্টাল ইনজুরির কথা বললেন, মানে কথার প্রসঙ্গে উঠে আসলো। সেখানে যেহেতু স্যার আমি একটু সাইকোলজিতে ইন্টারেস্টেড এবং আমার এই বিষয়গুলো জানার ভীষণ আগ্রহী, যে এই যে মেন্টাল ইনজুরির কথা বলছেন, এগুলো কি সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মতো, নাকি পার্টিকুলার এই যে চেসের ক্ষেত্রে বললেন যে মেন্টাল ইনজুরি হয়, এটা কি ওভার স্ট্রেস সিচুয়েশনের জন্যই হচ্ছে এগুলো প্লেয়ারদের? ওই লাস্ট যেটা বললেন ওইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ওভার স্ট্রেস। একটা সার্টেন টাইমে আপনার যে ব্রেনে যে ইন্টেলিজেন্স সেন্টার আছে, মেমোরি সেন্টার আছে, সব সেন্টার গুলো রয়েছে, তো এই সেন্টার গুলো সবই কাজ করে যখন একটা প্লেয়ার চেস খেলছে, তার তো ব্রেন ওয়ার্কটা মারাত্মক হচ্ছে, এবং ব্রেন সেল মেটাবলিজম এমন একটা লেভেলে চলে যায় যে কারণে যারা পড়ুয়া, যারা পড়াশোনাও করে, দেখবেন তাদের খুব খিদে পায়, অথচ আপনি ভাবছেন আরে এ তো খেলতেও যাচ্ছে না, কোনো মুভমেন্টও নেই, কোনো কিছু নেই, এত খিদে পাচ্ছে কেন? এটা হয় ব্রেন সেলস গুলো এমন একটা হাই লেভেল অফ সেল মেটাবলিজমে চলে যায় তখন, ওই যেহেতু ব্রেনটাকে আমি কাজ করছি, এবং সেইটা সারা শরীরেও ছড়িয়ে পড়ে এবং সারা শরীরও উইক হতে থাকে। এবং এই জায়গাটা থেকে ঠিক মতো রাখতে গেলে একটা যে কোনো, মানে আমি বলছি এডুকেশন ফিল্ডেও বলছি, যেটা নিয়ে তো কালচার করে না স্পোর্টস নিয়ে, তবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্পোর্টস নিয়ে স্কুলে কালচার হয় না অতটা, কিন্তু এটা খুব দরকারি জিনিস যে একটা ছেলে যে পরীক্ষা দেবে সামনে, সে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, বা যেরকম পরীক্ষা হোক, তার আগে তার সেন্স অফ প্রপোর্শনের মতো সবকিছু, তার একটু একটু ব্যায়াম করা, একটু যোগা করা, একটু রিল্যাক্স করা, মাঝে মধ্যে একটু গান শোনা, কোনো হালকা এন্টারটেনমেন্ট, যদি একটু আনন্দের কোনো মুভি দেখলো, এইসব জিনিসগুলো সবই দরকার, একটু একটু টাইম করে করা উচিত। এটা নয় যে সারাক্ষণ ওই ব্রেন ওয়ার্ক করবে, ব্রেন ওয়ার্ক করলে ব্রেনের উপরে স্ট্রেস হয়, মাইন্ড স্ট্রেস, এন্ড দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম। এবং এইটা এমন একটা স্ট্রেসে চলে যায় যে অনেক সময় একজন এক্সামিনি তার যখন পরীক্ষার খাতার দিকে, মানে পরীক্ষা দিতে যাচ্ছে, তার মধ্যে এরকম হয়, এত ফ্রাস্ট্রেশন, একটা অদ্ভুত জিনিস, একটা ফ্রাস্ট্রেশন প্যাটিক থেকে হয়, একটা ফ্রাস্ট্রেশন লেভেলে চলে আসে, আমি বোধহয় পারবো না, কি কি কোশ্চেন আসবে আমি বোধহয় ঠিক মতো উত্তর দিতে পারবো না, আমার বোধহয় এটা, এই যে যখন একটু নার্ভাসনেসটাও এসে গেল, তার মানে কি নিউরো ব্যাপারটাও এসে যাচ্ছে, এবং সেটা এতটা এফেক্ট করে, অনেক সময় জানা জিনিস ঠিক মতো পরীক্ষার খাতায় দিয়ে আসতে পারলো না, মানে লিখে আসতে পারলো না, যেটা করা উচিত ছিল, যেটাও অনেক পড়াশোনা করেছে সুন্দরভাবে, কিন্তু জানা জিনিসও বলতে পারে না। এবং আমি এটাও দেখেছি যে অনেকের ওই কথা বলতে গেলে লেকচার পোডিয়ামে হাত পা কাঁপে, হয়, কিন্তু সে খুব নলেজেবল পার্সন, কিন্তু তে নার্ভাস একটা ব্রেকডাউনের মতো, সে ট্রেসের মধ্যে চলে গিয়ে যে আমি যে কথাগুলো বলবো শ্রোতা কিরম ভাবে নেবে, আমার কথাগুলো কি ভালো হবে, সব কিছুই ভেবে ভেবে সে এমন একটা ভাবনার মধ্যে চলে যায়, তখন সে শ্রোতাকে নিয়ে বেশি ভাবছে, নিজেকে নিয়ে কিন্তু আলটিমেটলি নিজের ভাবনাগুলো সব ম্যাসাকার হয়ে যাচ্ছে, যেটা নলেজ আছে সেটা এক্সপ্রেস করতে পারছে না। এই জিনিসগুলো খুব স্ট্রেসের ব্যাপার। তো সেই মেন্টাল ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এবং অক্সিজেনেশন ব্যাপারটাও কমে, ব্রেন সেলস অক্সিজেনেশন, সারা বডির সেল মেটাবলিজমে অক্সিজেনেশন ব্যাপারটা এটা একটু কমে যায়, এটা খুব দরকারি ব্যাপার। ভালো কোশ্চেন, ওকে, ঠিক আছে। দেখবেন কখনো কখনো পরীক্ষার হলে যাওয়ার আগে দু একজন ছাত্র বা ছাত্রী ফেন্ট হয়ে যায়,
হ্যাঁ এই মেন্টাল ইনজুরির জন্য আপনি যেটা বলছিলেন, হ্যাঁ যে কোশ্চেন করলেন। এটা হয় কি, এটা যদি আপনি আরো ডেপথে যান, এটাতে হয় কি জেনেটিক্যাল ইনফ্লুয়েন্সও আছে। মা বাবা খুব নার্ভাস, মা কি বাবা খুব নার্ভাস, এবার তার নার্ভাস যে জেনেটিক যে ক্যারেক্টারিস্টিক সেই ছেলের মধ্যে বর্তেছে কি মেয়ের মধ্যে বর্তেছে, তো তারা একটুখানি বেশি মানে তাদের একটু বেশি কাঁপুনি হয় ডিউ টু দ্য নিউরোলজিক্যাল কজ, নার্ভাস সিস্টেমটা। এবার তাদের জন্য একটুখানি কাউন্সিলিং করা দরকার। যেমন একটা ছেলে মেয়ে পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার আগে তাদের গার্জেনরা ভালো করে কাউন্সিলিং করবেন, এবং যদি দরকার পড়ে সাইকোলজিস্ট ডেকে নিয়ে এসে একটুখানি বাচ্চা ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিচ্ছে হায়ার সেকেন্ডারি, স্কুল ফাইনাল সবকিছু, এটা একটা কাউন্সিলিং এর খুব দরকার। এবং এই কাউন্সিলিংটা স্পোর্টসেও দরকার। আমি যখন খেলতে যাব একটা বড় ম্যাচ, একটা ইন্টারন্যাশনাল কোনো ইভেন্ট, তো কাউন্সিলিংটা কত ইম্পর্টেন্ট, কারণ কতটা চাপ নিতে হচ্ছে একটা প্লেয়ারেরও, সেটাও তো একটা পরীক্ষা। এই পরীক্ষার চ্যালেঞ্জিং অ্যাটিটিউডটা আমি দেখেছি ভারতবর্ষে একটু প্রবলেম আছে, ওটা নিতে পারে না, বিকজ উই আর নট ইন দ্য রাইট পাথ টু গাইড দেম টু উইন অ্যাবাভ দেয়ার নিউরো সিস্টেম বা নার্ভাস সিস্টেম। নার্ভাসনেসটা উপরে উইন করতে পারে না। এবং আমাদের ভারতবর্ষে সেই জন্য অনেক বাচ্চা ছেলে মেয়ে দেখি, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর ভেরি গুড। মানে আমি তো বলবো, আমি অনেক জায়গায় মানে অনেক ফরেন কান্ট্রি তো আমি ঘুরেছি, কিন্তু আমি দেখেছি যে আমাদের ভারত প্রচুরই আছে, কিন্তু এরা ঠিক জায়গায় গিয়ে তখন যেন কিরকম একটা কেঁপে যায়, মানে একটা পাতি ভাষায় বললাম কেঁপে যায়, মানে বুঝতেই পারছেন, মানে নিউরো ইয়েটা সাপোর্ট দেয় না। কিন্তু এটাকে কাউন্সিলিং করানো খুব দরকার। এরম মনে করতে নেই যে কোনো সাইকোলজিস্টের দরকার নেই, নিউট্রিশনিস্টের দরকার নেই। এখন তো একটাই দরকার, সব স্কুলগুলোকেও বেছে নিয়েছে, কম্পিউটার ওদের খুব দরকার, কম্পিউটার দরকার। আর যত রকমের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সবই জানলো ছেলেটা, কিন্তু পুট আপ করতে গিয়ে ধসে গেল। ধসে কেন যাচ্ছে? কারণটা কি, তার নার্ভাসনেস তাকে কথা বলতে দিচ্ছে না, তাকে এক্সপ্রেস করতে দিচ্ছে না, সে লিখতে পারছে না পরীক্ষার খাতায় পেন কেঁপে যাচ্ছে। তো তার লাভটা কি হচ্ছে বলুন তো? জীবন যুদ্ধেতে সে কি খুব বড় সৈনিক হতে পারবে? আমার তো মনে হয় না। আমি অনেকবার বলেছি অনেককে, আমরা ঠিক বোঝাতে পারি না, মানে এই জিনিসগুলো তো খুব নর্মাল কমন সেন্সের ব্যাপার। আমি যেটা বলছি খুব দারুণ কিছু কথা বলছি না, খুব নর্মাল, কিন্তু এগুলোকে ভাবতে হবে, এগুলো নিয়ে ভাবতে হবে ভারতবর্ষকে। যাই হোক, অনেক কথা বলতে পেলাম, একটু বেশি কথা বলেছি। থ্যাংক ইউ। বলবে না স্যারকে ওটাই বলতে চাচ্ছিলাম যে ধন্যবাদ এই প্রশ্নটা সলভ করার জন্য, যে এই মেন্টাল ইনজুরি এবং সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো সে সম্বন্ধে স্যার আলোকপাত করলেন। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ। আমাদের ছাত্র রিক গোড়ায় হ্যান্ড রেজ করেছিলেন। রিক, তুমি কিছু বলবে? কোনো প্রশ্ন আছে? গুড ইভিনিং স্যার। হ্যাঁ বলো স্যার, আমার একটু জানার ছিল, ওই আমাদের যে সাইন বোন থাকে বা টিবিয়া বোন থাকে, ওখানে আমি কিছু ছেলেকে শুনেওছি এবং আমারও নিজেরও ব্যক্তিগতভাবে হয়ে থাকে, যখন আমি খুব একটা রানিং বা খুব বেশি প্রেসার দিয়ে থাকি, তখন ওই মিডিলে ব্যথা করে বা স্ট্রেস লাগে। তো এটা কি পেন না ওই ফ্র্যাকচার টাইপের কিছু? এটা আমি বলবো নাকি না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, যেহেতু আপনি আমি মুখ্য আলোচনা দিচ্ছি, আমি মল্লিক স্যারের কাছে চলে যাচ্ছি, যেহেতু একদম আসুন, আজকে আমি উত্থাপক, স্যার হচ্ছে সমাপক। আমি বলবো। আচ্ছা, যদি টিবিয়াতে হয় অনেক সময় টিবিয়াল বোনে, কারণ টিবিয়া বোনটা হচ্ছে আমার শরীরের ওয়েটটাকে ক্যারি করছে, এবং তারপরে যখন দৌড়চ্ছি আমি, তখন শরীরের ওয়েটটার সাথে আমি একটা গ্র্যাভিটেশনাল ফোর্সও জুড়ছে আরো বেশি জোরে। আমার গ্র্যাভিটেশনাল ফোর্সে তো আমার একটা মানে ইয়েতে আমার তো টিবিয়ার উপর প্রেশার হচ্ছে, অ্যাঙ্কেলের বোনস গুলোর উপরেও হচ্ছে, অ্যাঙ্কেল জয়েন্টের উপর হচ্ছে, নি জয়েন্টের উপর হচ্ছে, কিন্তু ওইটা তখন আরো বেশি বেড়ে যাচ্ছে যখন আমি ফুটবল খেলছি, হকি খেলছি, এরকম ধরনের। তখন সেইটা নেওয়ার জন্য আমার
হাড়গোড় গুলো একটু শক্তপোক্ত হওয়া তো দরকার। আমার ক্যালসিয়াম কোথায়, আমার ঠিক মিনারেলাইজেশন, বোন মিনারেলাইজেশন যেটা বলে সেই জিনিসটা একটু কম আছে ডিউ টু আমি হয়তো ভালো করে ক্যালসিয়াম খাই না, তারপর ভিটামিন ডি নিই না, জল বেশি খাই না, আমার ব্লাডে কিছু ডেফিসিয়েন্সি আছে, আমার মধ্যে অ্যানিমিয়া আছে, আমার স্টুলে ওয়ার্মস আছে, অনেক কিছু। এগুলো টেস্টিং গুলো করা দরকার এভরি 3 মান্থস, ব্লাড, স্টুল, ইউরিন, এবং এগুলো দেখা দরকার যে ভিতরের অবস্থা আমার কি, আমার অভ্যন্তরীণটাও তো দেখতে হবে। খালি পৃথিবীর উপরে ঘুরলে তো চলবে না, পৃথিবীর ভিতরটাও দেখতে হবে। আমি তো বলেইছি আমরা নিজেরাও একটা প্ল্যানেটের মতো, আমার ভিতরে নদ নদী নালা পাহাড় সবকিছু আছে। হ্যাঁ, তো আপনি যদি ডিপলি ভাবেন দেখবেন সবকিছুই রয়েছে আপনার সাথে, সুতরাং সেইগুলোকে তো ভালো রাখতে হবে। তো আমি একজনকে বলেছিলাম, একটা মজার কথাও বলেছিলাম, ভালো লাগতে পারে আপনাদের, খুব সিরিয়াস সব কথা হচ্ছে। সেই পেশেন্ট এসে আমাকে বলছে যে এরকম ডিহাইড্রেশনে ভুগছে, তারও এরকম ধরনের ব্যথা হচ্ছে, ওই নিতে ব্যথা, হিপ বোনে ব্যথা, এরকম ধরনের। গরিবই মোটামুটি, এমনি খুব যে বিশাল খেতে পারছে সেরকম নয়, আমি অনেক গরিব পেশেন্ট দেখি। তো আমি বললাম তো আপনি স্নান করেন? ও বললে হ্যাঁ আমি স্নান করি। বললাম তাহলে তো প্রচুর জল টল দিয়ে স্নান করে? বলে হ্যাঁ আমি নিজেকে খুব পরিষ্কার রাখি। আমি বললাম আচ্ছা তাহলে বুঝতে হবে আপনি কতটা জল খান বলুন তো। ও তখন বলছে আমি ওই 1 লিটারের মতো, ম্যাক্সিমাম 1.5 লিটার জল খাই। হ্যাঁ, তখন আমি বললাম আপনি তো তার মানে বাইরেটাই আপনার শরীরে ধুয়ে রাখেন, আপনি ভিতরটা ধোবেন না? ভেতরে তো বসে আছে মহামান্য ভগবান, তাকে একটুখানি জল টল দিন খেতে। সে যদি জল না পায় তাহলে তো খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ, তা ভিতরটাকেও তো স্নান করাতে হবে। সে বললো তারপরে আমার তাহলে খুব বাথরুম পায়, খুব বাথরুম করি। আমি বললাম হ্যাঁ, আপনি দেখেননি আমাদের কলকাতা এবং সব জায়গাতে, সারা দেশে ওই ড্রেন আছে, ওয়াটার ড্রেনেজ, এইসব জিনিসগুলো, ওয়াটার ড্রেনস গুলো মাঝে মাঝে ওই ওয়েস্ট মেটেরিয়ালসে আটকেও যায়, ইয়ে হয়ে যায়। তো এরপরে তো আপনার যে জলের যে ফ্লোটা যেটা শরীরের মধ্যে, সেটা আপনার তো আলটিমেটলি ওয়েস্ট ওয়াটার হয়ে ইউরিন হয়ে তো বেরিয়ে যাচ্ছে, সেটা হতে দিন না। যত হবেন তত আপনি পবিত্র হবেন। এরকম বলছিলাম। তখন বলছে হ্যাঁ স্যার এটা খুব ভালো কথা বলেছেন, তো আমি এবার থেকে আমি ভিতরটাকেও স্নান করাবো। তো আমি ভাবলাম যে হ্যাঁ এটা খুব ভালো কথা, এই অ্যাটিটিউডটা থাকা উচিত। ওয়াটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যা ভগবান সৃষ্টি করে দিয়ে গেছে। আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট ডক্টর কেউ তৈরি করতে পারলো না জল। কিছু কিছু জায়গায় ভগবানের সাথে আমরা পারবো না, হাওয়া তৈরি করতে পারিনি, শ্বাস নিচ্ছি অক্সিজেনটাকে তৈরি করতে পারলাম না, আমরা খুব ফেলিওর। কিন্তু আমরা খুব আস্তেই গোটাই, আমরা যেন খুব বিশাল হয়ে গেছি। আর আমাদেরকে তো অনেকে ভগবান বলে, আমি বলি একদম ভগবান নই, তুমিও ঈশ্বর পুত্র, আমিও ঈশ্বর পুত্র। আমি হয়তো পড়াশোনা করেছি যে একটু জেনেছি, তুমি এই লাইনে পড়াশোনা করনি, ডাক্তারি করনি, সেই জন্য তুমি অতটা জানো না, কিন্তু আমি সেই হিসেবে বলছি। কিন্তু আমি একটা জিনিসকে আমি দেখছি, একটা রেসপেক্ট পাওয়া যায়, কারণ মানুষ তো শরীর থেকে বাদ দিয়ে তো কোনো জায়গায় যেতে পারবে না, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই হিসেবে রেসপেক্ট পাই সবাই জন্য, আমি থ্যাংক ইউ তার জন্য। এটা একটা ভাল লাগে, ভিতরের থেকে ভাল লাগে যে এই ডাক্তারি সেবা ব্যাপারটা খুবই ভালো। ডক্টর নিতু দত্ত ম্যাম একটা প্রশ্ন কি করছিল, নিতু ম্যাডাম কি একটা প্রশ্ন ছিল বলছিলেন, একবার জিজ্ঞেস করে নিন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আর রিক গড়াইকে অসংখ্য ধন্যবাদ। আর একটু জানিয়ে রাখি, রিক গড়াইয়ের আজকে শুভ জন্মদিন। থ্যাংক ইউ রিক। আমাদের বিপিএড জাস্ট কমপ্লিট করেছে, রেজাল্ট বেরিয়েছে। এবার আমাদের সাথী ডক্টর নিতু দত্তা ম্যাম কিছু বলবেন। দত্তা প্লিজ। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ম্যাডাম আছেন? উনি হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন না, আমরা কানেক্ট করব। ইতিমধ্যে আমাদের চ্যাট বক্সে মামনি জানা বলে একজন ছাত্রী, কারেন্ট ছাত্রী, আমাদের কাছে প্রশ্ন রেখেছে। স্যার আমি ফুটবল প্লেয়ার, স্যার আমার শুধুমাত্র উইন্টার সেশন, অনেক সময় খেললে অ্যাচিলেজ টেন্ডন অনেক পেন করে, আবার কিছুক্ষণ রেস্ট
করলে ঠিক হয়ে যায়। স্যার কি করতে হবে? জল, ইলেকট্রল এগুলো একটু বেশি খেতে হবে। কারণটা কি, শীতের হাওয়া, বড় শুকনো হাওয়া শরীরের ভিতর থেকে, শরীরের বাইরে থেকে যত শরীরের জল চুরি করে পালিয়ে যাবে, এটা খুব জানুন। এবং এই পার্টিকুলার ব্যাপারটা কমে যায় বয়স্ক মানুষদের মধ্যেও, তারাও ঠান্ডার মধ্যে আর জল খেতে চায় না। আমি তাদেরকে সবসময় বলি একটু ঈষৎ উষ্ণ করে গরম জল সারা দিন ধরে খান, কিন্তু খাবে না এবং তাড়াতাড়ি করে রক্তের ইয়েগুলো শুষে যায়, একটু সরু হয়ে যায়, বা তাদের অনেক সময় থ্রম্বাস টাইপের ওই ক্লটও ফর্ম করে, এবং সেইগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অক্সিজেনেশন ব্যাপারটাও মাসেলস, বোনস সব টিস্যুতে একটু কমে যায় ডিউ টু দ্য উইকনেস, মেটাবলিক উইকনেস। আমার সেল যদি স্ট্রং না হয়, আমার অক্সিজেনই বা টানবে কি করে? ভেন্টিলেশনে তো অনেক সময় একটা রুগীকে ঢোকানো হয় ভেন্টিলেটরে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, হঠাৎ মনে পড়ে গেল বলে। ভেন্টিলেশনে ঢুকিয়ে সেই রুগীটাকে তো দেখতে হবে সে ভেন্টিলেশনের মধ্যে থেকে অক্সিজেনটা টানতে পারছে কি পারছে না, তার ক্যাপাবিলিটিটা কিরকম। তার যদি ওই অক্সিজেন টানার মতো ক্যাপাবিলিটি না থাকে, তার সেলগুলো তার সাথে যদি সাপোর্ট না দেয়, তো ভেন্টিলেশনে ঢুকেই বা কি খুব একটা লাভ হয়? আমি তো, যদিও আমি একটু আমার মেডিকেল সাইড থেকে একটু এগেনস্টে চলে গেলাম, কিন্তু সত্যি কথা বলতে ভেন্টিলেশনে দিলেই যে একজন পেশেন্ট অনেকক্ষণ থাকতে পারবে, মানে মরণাপন্ন মানুষ, এটা কোনো মানে নেই। সেখানেও একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে যে শরীরের মধ্যে তার কতটা জোর এখনো আছে, যে সে ভেন্টিলেশনের মধ্যে থেকেও অক্সিজেনেশন নিয়ে বেঁচে কতক্ষণ থাকতে পারে, এটা হচ্ছে ব্যাপার। কারণ ভেন্টিলেশন খুব লাস্ট মুহূর্তে দেওয়া হয়, যখন তার শরীরের খুবই দুরবস্থা, সে হাতার মানে মাসেল টাসেল গুলো মুভমেন্ট করতে পারে না। ঠিক সেরকম ধরনেরই অক্সিজেনটা এবং মিনারেলস গুলো, ওয়াটার, ভিটামিনস, এগুলো শরীরের খুব তাৎপর্যপূর্ণ। এগুলো যদি না থাকে, সেল মেটাবলিজম কিন্তু চলবে না। সেল মেটাবলিজম উইদাউট অক্সিজেন শুনেছেন কখনো? উইদাউট মিনারেল, উইদাউট ভিটামিন, উইদাউট ওয়াটার, উইদাউট সেল চলবে? আমি গ্লুকোজ খাইয়ে দিলাম আপনাকে, অনেক কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট তো এনার্জি দেয়, আমি আর বাদ বাকি জল টল কিছু দিলাম না, ও কার্বোহাইড্রেট দিয়ে চলবে? সে দৌড়তে পারবে? কিচ্ছু করতে পারবে না। তো সেগুলো তো ভাবতে হবে, খালি ফুড নয়, এই জিনিসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং ইনজুরি অ্যাভয়েড করার জন্য এটা খুব দরকার, এগুলোকে পর্যাপ্ত পরিমাণে শরীরে রাখা। আর প্লেয়াররা তো অনেক বেশি খেলাধুলা করে, সুতরাং তাদের শরীরে তো প্রচন্ড ওয়েতে হাই রেট মেটাবলিজম, যেটা বিএমআর রেটও খুব হাই থাকে না, স্যার এটা হ্যাঁ মেটাবলিজম। স্যার এই এর হচ্ছে সঙ্গে এর সঙ্গেই এক অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়, যেটা যে স্পোর্টস ড্রিঙ্কস, আমাদের বিপিএল ছেলে মেয়েদের সিলেবাসের মধ্যেও এটাকে ইনক্লুড করা হয়েছে, যে স্পোর্টস ড্রিঙ্কস ইউজ হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি একজন স্পোর্টস মেডিসিনের ডাক্তার হিসাবে, স্পোর্টস ড্রিঙ্কস, হ্যাঁ, স্পোর্টস ড্রিঙ্কস, হ্যাঁ, আজকের দিনে ম্যাক্সিমাম অ্যাথলেটরা এটা ইউজ করছে, এটা আপনি ডাক্তার হিসেবে কি বলবেন? এটা কি ব্যবহার করার মানে ভালো নাকি খারাপ? ভালো। ইউজুয়ালি স্পোর্টস যেটা গ্যাটোরেড ড্রিঙ্কস হয়, যেটা 200 ml এর মতো থাকে, তো 200 ml এর এইটা ইউজুয়ালি বলছে ফুটবল প্লেয়ার্সরা এভরি 20 মিনিটস অফ গেম যখন খেলা হয়, তারপরে যদি কখনো 20 মিনিটসের পরে ওরা যদি সাইড থেকে কোনোভাবে এই ড্রিঙ্কসটা যদি একটু একটু করে খেতে থাকে 20 মিনিটস অন্তর অন্তর, তার মানে একটা 90 মিনিটের খেলার মধ্যে কতবার ড্রিঙ্কস নিচ্ছে আপনার এটা হিসাব করুন। আর মাঝখানে তো একটা হাফ টাইমও থাকছে। তো এরম ধরনের ড্রিঙ্কস গুলো খুব দরকার, কারণ গ্যাটোরেডের মধ্যে খালি গ্লুকোজ না, ওর মধ্যে মিনারেল ভর্তি আছে, এবং ওটা একটা স্পোর্টস ড্রিঙ্ক, একটা সামঞ্জস্য করে ব্যালেন্সড ওয়েতে মিনারেলস, ওয়াটার এন্ড এভরিথিং টুগেদার করা আছে ওটা, সুতরাং পর্যাপ্ত আছে। আমার মনে হয় ওটা খুবই দরকার, এবং এখনকার প্লেয়াররা তো নেই, তা নইলে একটা প্লেয়ার, ফুটবল প্লেয়ারও 120 মিনিট খেলছে উইদাউট ইনজুরি, তার ড্রিঙ্কস নিচ্ছে না, তার শরীরের মধ্যে যদি জলের পরিমাণ খুব কমে যায়, সে তো পারবেই না খেলতে, তার তো ইনজুরি হয়ে যাবে, ক্র্যাম্প হয়ে যাবে, তার মাসেল পুল হবে, মাসেল স্ট্রেন হবে, লিগামেন্ট স্প্রেন হবে,
এগুলো সব চলতে থাকবে। তো এইগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট জলের ব্যাপার হচ্ছে, জল মানে অন্যথা কিছু নেই, এটা একটা বিশাল দরকারি। তো খাওয়া দাওয়াও ভালো দরকারি অবভিয়াসলি, সবই জলের মতো ব্যাপার। যাই হোক, ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার অনেক এনার্জি ড্রিঙ্কসে এখন ওই নন ক্যালোরিক সুইটনার্স ইউজ হয়, সেটার কি কোনো হার্মফুল এফেক্ট আছে? নন ক্যালোরিক হ্যাঁ, সুইটনার্স যেগুলো ইউজ হয়, সেটার কি কিছু হার্মফুল এফেক্টস আছে? কারণ কিছু না কিছু জায়গায় দেয়া থাকে যে সেটার ক্ষেত্রে ক্যান্সার হতে পারে, অনেক জায়গায় দেয়া থাকে, তো সেটা হ্যাঁ, কি? নন ক্যালোরিক সুইটনার্স বেশি নেওয়া উচিতও নয়। আর যেমন নন ক্যালোরিক সুইটনারের মধ্যে আমি একটা জিনিসের নাম বলছি, যেমন অ্যাসপারটেম বা এরম ধরনের আরো আছে, যেগুলো ওই যে যাদের ডায়াবেটিস হয় তারা অনেক সময় ওই ট্যাবলেটস গুলো নিয়ে চা খাচ্ছে বা ইয়ে করছে, সেগুলো বেশি সেবন করা উচিত না। কারণ ওই ওই যে ক্যালোরিক যে সুইটনার্স গুলো, ওগুলো নিউরো সিস্টেমের উপর একটুখানি এফেক্ট করে, নার্ভের উপরে একটা উইকনেস তৈরি করে লং রান খেতে থাকলে। তবে কিছুক্ষণ খেলে, একটা দুটো খেলে সারাদিনে খুব একটা কিছু হবে না। কিন্তু সে যদি অনেক কাপ চা খায়, অনেক জল খাচ্ছে, সবসময় ওই সুইটনার গুলো দিয়ে দিচ্ছে তার ভিতরে, বা একটা সুইটনার টাইপের ড্রিঙ্কস কিছু নিয়েছে যেটা সুইটেন্ড করবে, কিন্তু সে সুইটনার গুলো বেশি পরিমাণে খেলে ভালো হবে না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এনার্জি আউটপুটটা কতটা, সে কতটা ঘামাচ্ছে, তার ঘাম কতটা বেরোচ্ছে, তার ডিহাইড্রেশন কতটা হচ্ছে, তবে না সে সেই অনুপাতে তো জলটা খাবে। আমি একটা ফুটবল প্লেয়ার, আমি লেজি ফুটবল প্লেয়ার, আমি বেশি দৌড়বই না, আমি ব্যাকে থাকি, একটু একটু নড়াচড়া করি, ব্যাস ইয়ে করি। এরকম তো আছে অনেকে দৌড়লোই না বেশি, ফুটবল খেলছে কিন্তু দৌড়চ্ছে না অন্য প্লেয়ারদের সাথে। এক একজন এক এক রকম হয়। তো সেরকম ধরনের যদি হয়, আর সে যদি খুব গ্যাটোরেট ড্রিঙ্কসও খেতে থাকে, তার গ্যাটোরেটটাও তার পক্ষে অতিরিক্ত হয়ে যাবে। ওভার কোনো কিছু ভালো না। জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইউ শুড মেনটেন আ সেন্স অফ প্রপোর্শন টু ইচ অ্যান্ড এভরিথিং, রিগার্ডিং ইয়োর ফুড, রিগার্ডিং ইয়োর ড্রিঙ্কস, রিগার্ডিং ইয়োর মেন্টালিটি, রিগার্ডিং ইয়োর বিহেভিয়ার, রিগার্ডিং ইয়োর এভরিথিং, ইচ অ্যান্ড এভরি ওয়ে। জেন্টলনেস, হাম্বলনেস, সবকিছুতে একটা সেন্স অফ প্রপোর্শন আপনাকে রাখতেই হবে, তবে আপনি একটা রিয়েল হেলদি পারসন। তো সেই জিনিসটা সবসময় চেষ্টা করবেন, এটা আমার উপদেশ বলতে পারেন। আর স্যার এই ঠিক আছে। স্পোর্টস ড্রিঙ্কে তো প্রচুর ক্যাফেন ইউজ হয়, তো ক্যাফেন কি আমাদের ডিহাইড্রেশন এনকারেজ করে না কিছু হ্যাঁ, ক্ষেত্রে? ডিহাইড্রেশন করে, ক্যাফেইন করে, তো টি করে, তো টিতে সেই হয়। ক্ষেত্রে তো স্যার স্পোর্টস ড্রিঙ্কটা তো তাহলে ডিহাইড্রেশনে হেল্প করে, সেটা না তাহলে না না, আমরা নিলে স্পোর্টস কি ড্রিঙ্কে help? ওর মধ্যে ক্যাফিন নেই, গ্যাটোরেটে ক্যাফিন থাকে না, গ্যাটোরেটে ক্যাফিন থাকে না। ক্যাফিন বা ওরকম ধরনের কোনো ওআরএস এর মধ্যেও ক্যাফিন দেখতে পাবেন না আপনি। তো সেই কিছু জন্য কিছু স্যার স্পোর্টস ড্রিঙ্কে দেখি ক্যাফেনটাও দিয়ে দেয়, ক্যাফিন একটা জিনিস খারাপ নয়। ক্যাফিন আমি ওই তো বলি, স্টিমুলেন্টস হিসাবে ইউজ করে যেটাকে। আমি বলে দিচ্ছি, ক্যাফিনটা একেবারে একেবারে ইয়ে করে দেওয়া উচিত না, ব্রাত্য করে দেওয়া উচিত নয়। ক্যাফিন অবভিয়াসলি 2 কাপ কফি সারাদিনে খাওয়া ভালো। কারণটা কি, ক্যাফিনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস আছে প্রচুর। হ্যাঁ, সেটা অ্যান্টিঅক্সিডেন্টটা পাওয়া যায় যদি সবচেয়ে ভালোভাবে যদি একেবারে ব্ল্যাক কফি উইদাউট সুগার কেউ খেতে পারে। আর সুগার না হলেও, সুগারটা না নিয়েও যদি একটুখানি হালকা ওই কি যেন ডায়াবেটিস এর ওই ছোট ছোট মিষ্টি ট্যাবলেট গুলো একটুখানি একটা নিল, একটু মিষ্টত্ব হলো, কারণ একেবারে কফিটা ভীষণ তেতো হয়, সেই জন্য খাওয়াটা একটু কষ্টকর হয়। কিন্তু 2 কাপ কফি খাওয়া যেতেই পারে, তবে বেশি না খেলেই ভালো। কারণ ক্যাফিনে কি হয়, সেন্ট্রাল নার্ভাস স্টিমুলেন্ট হয়, এবং সেন্ট্রাল নার্ভাস স্টিমুলেন্ট হয়ে একটুখানি ভাল লাগবে, যেন মনে হবে অনেক কাজ করতে পারি, একটা অ্যারোজল হবে একটা ব্রেন লেভেলে, একটা সেন্ট্রাল নার্ভ সিস্টেমে। কিন্তু এইটা এত বেশি খেলে ওই নার্ভ গুলো বেশি এক্সাইটমেন্ট হয়ে গিয়ে নার্ভ গুলো উইক হয়ে যাবে। নার্ভ যখন কাজ করার দরকার পড়বে, তখন সেই পার্টিকুলার সিএনএস স্টিমুলেন্টও তখন স্টিমুলেট করবে না, ইট উইল গিভ এ ইনহিবিটরি এফেক্ট। সেই জন্য ভাবতে হবে, আমি ওই একটাই কথা বলছি, সেন্স অফ প্রপোর্শন রেখে সব জিনিস খাওয়া যায়, কিন্তু কোন জিনিস যেন বেশি না হয়। সুতরাং ক্যাফিন খারাপ নয়, কফির মধ্যে প্রচন্ড ভালো অ্যান্টিঅক্সিডেন্টস আছে,
যেটা অক্সিজেন ইউটিলাইজেশন আমাদের বডির মধ্যে বা র্যাডিক্যালস গুলো যেগুলো আছে, ফ্রি র্যাডিক্যালস গুলোকে অক্সিডাইজ করে, সেল গুলোকে আরেকটু উজ্জীবিত করে সারা শরীরের এবং ব্রেন সেলস গুলো, অবভিয়াসলি দরকারি তো বটে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর নিতু দত্তা মহাশয়া। ম্যাম, আপনি কি কোনো প্রশ্ন রাখবেন আজকে মুখ্য আলোচকের কাছে? নইলে আমরা শেষের দিকে যাব এবার ধন্যবাদ জ্ঞাপনে। ওকে, আমরা 86তম পর্বের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমাদের সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন, যার 86তম পর্বের একদম অন্তিম লগ্ন, যেখানে ধন্যবাদ জ্ঞাপন। যদিও বিষয়টি খুবই ছোট্ট, কিন্তু এটা আমি মনে করি আমার কাছে খুবই গুরুদায়িত্ব। কারো নাম নিতে না পারা বা কাউকে অনলাইনে যেহেতু প্রোগ্রামটি চলছে সেই জন্য আমরা বুঝতেও পারি না, সেই জন্য প্রথমে ক্ষমা প্রার্থী যদি এই 86তম এপিসোডে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমাদের প্রথম লগ্নে এই 86তম পর্বের শুভ সূচনা করেছিলেন অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়, যার মাধ্যমে আজকের স্বাগত ভাষণের মাধ্যমে 86তম পর্বের শুভ সূচনা হয়েছিল। ওনাকে আমাদের ছোট্ট যে প্রয়াস, এই প্রয়াস আলাপন, ওনার সেই আলাপনের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে একদম প্রথম লগ্ন থেকে এখন পর্যন্ত অ্যাক্টিভলি ভাবে আছেন ডক্টর সুব্রত মল্লিক মহাশয়, যিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার 29 বছরের এক্সপিরিয়েন্স ডক্টর, এবং প্রতিটি এপিসোডে আমাদের উপস্থিত থেকে আমাদের আলাপনকে সমৃদ্ধ করে থাকেন। এবং আজকে যেহেতু ওনার স্পেশালাইজ জায়গা থেকে পার্টিকুলার আমাদের স্টুডেন্টরা অনেক কোয়েশ্চেন করছিলেন এবং সেখানে উনি নিরন্তর, আমরা আজকের মুখ্য আলোচককে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওনাকে বসিয়ে রেখে ওনার অনুমতি নিয়ে ওনার কাছে চলে গিয়েছিলাম যাতে করে আমরা আরো ফ্রুটফুল হতে পারি, এবং উনি সেই নিরন্তর ওনার উত্তর উনি দিয়ে গেছেন। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাহাভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে, এবং আমাদের ছোট্ট যে প্রয়াস, এই প্রয়াসের পক্ষ থেকে। এবং যাকে কেন্দ্র করে আমরা এতক্ষণ বসে আছি এবং যিনি আমাদের আজকের মূল কর্ণধার এক কথায়, এবং আজকের যিনি মুখ্য আলোচক ডক্টর অনুপ মন্ডল মহাশয়, যিনি ওনার অমূল্য সময় ব্যয় করে আমাদের এই প্রোগ্রামের নিমন্ত্রণে সাড়া দিয়ে উনি সশরীরে উপস্থিত থেকে ভার্চুয়াল মোডে, ওনার ফিজিক্যাল মোডটা হয়তো আমাদের মহাবিদ্যালয়ের জমিনের সঙ্গে টাচে নেই, বাট ভার্চুয়াল মোডে উনি আমাদের এই প্রোগ্রামে এতক্ষণ ছিলেন। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের ওনার যে দীর্ঘায়িত আলোচনা, স্পোর্টস ইনজুরি অ্যান্ড ম্যানেজমেন্ট, এই বিষয়ে দীর্ঘায়িত ভাবে আলোকপাত করেছেন, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয়দীপ বিশ্বাস স্যার, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন এবং যথোপযুক্ত উত্তর ডক্টর মল্লিক স্যার, ডক্টর অনুপ স্যার দিয়েছেন আপনাকে। প্রশ্ন করেছেন অংশুমান মাইতি, মামুনি জানা, রিগোরাই, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের অমূল্য প্রশ্ন, জিজ্ঞাসা মনোভাব থেকে যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নকে আপনাদের সাধুবাদ এবং তার যথোপযুক্ত উত্তর আশা করি আপনারা পেয়েছেন। সঙ্গেই ছিলেন আমাদের এবং আছেন ডক্টর মৃত্যুঞ্জয় দাস, এই আমাদের আলাপনের একদম প্রথম থেকে আমার সঙ্গে লেগে আছেন সহ সম্পাদক হিসাবে, এবং সবসময় একনিষ্ঠভাবে আলাপনকে এগিয়ে নিয়ে চলেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের জন্য আমাদের এই প্রোগ্রাম, আমার সেই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা প্রতিটি এপিসোডেই কিছু না কিছু নতুন জানার এবং কিছু জানবো এই আশা নিয়ে বসে থাকেন প্রতিটি এপিসোডেই, ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ববর্তী অনেক মুখ্য আলোচক, যাদের নাম হয়তো আমি নিতে পারলাম না। আমাদের শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপিকা ডক্টর নিতু দত্তা মহাশয়া, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন। এছাড়াও যদি কারো নাম নিতে না পেরেছি ক্ষমা প্রার্থী, এবং আমাদের যার জন্য আমাদের এই অনলাইন মোডে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা এই প্রোগ্রামটি
কন্টিনিউ করতে পারছি। এই আমাদের গুগল মিট, যেটা আমরা জি শুট নিয়েছি, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই, যেটা কোভিডের আগে আমি জানতাম না যে এরকম ভাবেও কোনো কিছু শিক্ষা নেওয়া যেতে পারে, আর যার ফলস্বরূপই আমরা এটা করতে পারছি। সবাইকে আরেকবার যথাযোগ্য স্থানে নমস্কার, ধন্যবাদ, প্রণাম জানিয়ে শুভ বাল দিবসের সবাইকে আমার ছাত্রছাত্রীদের একটা শুভেচ্ছা জানিয়ে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মঙ্গল কামনা করে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ৮৬তম পর্ব এখানে শুভ সমাপ্ত ঘোষণা করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ দেহে সুস্থ মনে এর পাশে থাকুন। শুভরাত্রি স্যার। এবং এবার আমাদের প্রোগ্রাম সেই একদম শেষ সঙ্গে হয়ে গেছে। ধন্যবাদ জানাই ডক্টর কেশবচন্দ্র গোপকেও, আলাপনের আয়োজকারী সম্পাদক ডক্টর কেশবচন্দ্র গোপকেও অসংখ্য ধন্যবাদ। আর আমি ব্যক্তিগতভাবে ডক্টর অনুপ মণ্ডল, আমার প্রিয় দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আরো একটা কাজ একসঙ্গে যুক্ত হলাম আলাপনের মাধ্যমে। এর আগেও আমরা দুটো প্রোগ্রাম করেছি সেবাভারতী মহাবিদ্যালয় এবং অনুপদাকে নিয়ে, অনুপদার কলেজের সাথে। পরবর্তীতে অনুপদা এভাবে আমাদের পাশে থাকবে এবং আমাদেরকে আরো কাজ করতে অনুপ্রাণিত করবে, এগিয়ে চলতে সাহায্য করবে। অনেক অনেক ধন্যবাদ অনুপদা, এবং ধন্যবাদ সবাইকে। অনুপদা আনমিউট। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কেশব স্যার, মৃত্যুঞ্জয় স্যার এবং আমার আমি ছাত্রছাত্রী। আমি এক্সট্রিমলি সরি দাদা, আমি ঘরে বসে আজকে পর্বটা সম্পূর্ণ করতে পারলাম না। আজকে পুরোটাই জার্নি করতে না, এই সীমান্ত অনুপদাকে জানিয়ে রাখি কোন একটা এপিসোডও এরকম ভাবে হয় না যেখানে মানে এক কথায় বলতে গেলে স্টিয়ারিং, আমাদের স্টিয়ারিং বলতে আলাপনের বুঝতে পারছেন কোনটা স্টিয়ারিং, যেখানে মৃত্যুঞ্জয় বা আমি যে কোনো একজন থাকবো না।